রুমের সাথে অ্যাটাচড মিনি ছাদটা রেলিং এর পাশের বেঞ্চিতে টায়রা দুপা দুদিকে দিয়ে বসে পা দুলিয়ে মনের সুখে ডেইরি মিল্ক খাচ্ছে। এটা তার সব থেকে প্রিয় জিনিস। যখন সেটা খায় মনে হয় স্বর্গে আছে। মাঝে মাঝে তো ভাবে এই ডেইরি মিল্কগুলো বাসায় পুষবে, কিন্তু পর মুহূর্তে ভাবে ইস, ঘোড়া ঘাসের সাথে বন্ধুত্ব করলে খাবে কি? টায়রা তার স্বর্গীয় মুহূর্ত থেকে বেরিয়ে এলো রুমের ভেতর থেকে কারোর থাই গ্লাসটা সরিয়ে ছাদে আসার শব্দে। সেদিকে তাকাতেই দেখলো তিতলি হাঁপাচ্ছে। টায়রা, ভাইয়া চলে এসেছে। জলদি যা, নয়তো কপালে তোর দুঃখ আছে। তিতলির কথা শুনে আর এক সেকেন্ডও দাঁড়ালো না। সাধারণ ডেইরি মিল্কগুলো সেখানেই ফেলে দিয়ে দৌড় সোজা রান্নাঘরে। সেখান থেকে উইদাউট সুগারের এক কাপ কফি নিয়ে এক ছোটে দাঁড়ালো লাজুকের রুমের সামনে। এই ঘরটা টায়রার জমের ঘর বলে মনে করে, আর জমটা যে লাজুক সেটাও সে মনে প্রাণে বিশ্বাস করে। দরজায় নক করতেই ভেতর থেকে ভারী আওয়াজ এলো। সুরা পরে বুকে ফু দিয়ে ধীর পায়ে দরজা খুলে ভেতরে ঢুকলো টায়রা। তার হাত পা কাঁপছে, সাথে হাতের মগটাও। যে কেউই দেখলে ভাববে টায়রা অকারণে এত ভয় পাচ্ছে, কিন্তু না, ভয় পাওয়ার যথেষ্ট কারণ আছে। টায়রার মনে হয় কোনো একদিন এই ঘরে লাজুকের বিকট গর্জনে হার্ট ফেল করে সে প্রাণ হারাবে। হঠাৎ এক গর্জনের আওয়াজে টায়রা শটাং করে সামনে তাকালো। স্বয়ং যমরাজ রক্তচক্ষু নিয়ে দাঁড়িয়েছে তার সামনে। কি হলো? কফিটা না নিয়ে কোন ভাবনা আছো? কিছু না বলে ঢোক গিলে কাঁপা কাঁপা হাতে মগটা লাজুকের কাছে এগিয়ে দিয়ে মাথা নিচু করে দাঁড়ালো। দুপা দিয়ে শক্ত করে ফ্লোর চেপে ধরে আছে, কারণ যে কোনো সময় কাঁপতে কাঁপতে ও পড়ে টরে যেতে পারে। আর তার ব্লাউজ স্বরূপ লাজুকের ওই শক্ত হাতের একটা চড়। আমি কি এখন যা? কথাটা শেষ করার আগেই লাজুকের ভারী আওয়াজ শোনা গেল। ক্লাস শেষে কোথায় যাওয়া হয়েছিল আজ? ব্যাস হয়ে গেল। এটারই ভয় পাচ্ছিল সে। নির্ঘাত লাজুক খবর পেয়ে গেছে ক্লাস শেষে যে সে বন্ধুর বাসায় গেছিল। নিহার বার্থডে ছিল, তাই গিয়েছিলাম। কথাটা বলেই ভয়ে চোখ খিচে ঠোঁট চেপে হাত পা শক্ত করে দাঁড়িয়ে পড়ল। এই বুঝি লাজুক বিকট জোরে চিৎকার করে তার গালে ঠাস ঠাস চড় বসাবে, কিন্তু তার ধারণা পুরোপুরি ভুল প্রমাণিত করে দিয়ে লাজুক বলল, আগে থেকে যেন কখনো কাউকে না জানিয়ে বন্ধুর বাড়ি না যাওয়া হয়। নিচের দিকে তাকিয়ে ঘাড় নাড়ল টায়রা। টায়রার দিকে নীরবে কিছুক্ষণ তাকিয়ে থেকে লাজুক বলল, নাও ইউ গো। টায়রাকে আর পায় কে? তড়িৎ গতিতে লাজুকের রুম থেকে বেরিয়ে এই বুকে থুরথুরি দিল, আর জোরে জোরে কয়েকটা শ্বাস ফেলল। হাত পা ভীষণ রকমের কাঁপছে তার। এই মুহূর্তে কোথাও বসাটা খুব প্রয়োজন তার, কখন না জানি অজ্ঞান হয়ে যায়। নিজের রুমে গিয়ে ধপাস করে বিছানায় হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল। আর তার সাথে সাথে তাকে ঘিরে বিছানায় বসলো রিম্পি, রিমি, তিতলি, নিশু। রিম্পি বলে উঠল, টায়রা, ভাই কি বকেছে আজও? চোখ বন্ধ অবস্থায় মাথা নাড়ালো, আর তা দেখে ভূত দেখার মতো হুমড়ি খেয়ে টায়ারের উপরে পড়লো সবগুলো। লাফ দিয়ে উঠে বসে চোখ মুখ কুঁচকে বিরক্তি চাহনিতে তাকালো তাদের দিকে। আমাকে কি চ্যাপটা পাপড় বানাতে চাইছিস নাকি রে? একে তো তোদের ভয় যমরাজের রুম থেকে প্রাণ হাতে করে বেরিয়েছি, কোথায় একটু পানি টানি খাওয়াবি, তা না, চিড়ে চ্যাপটা করে দিল রে। এই শোন না, আমরা তো ভেবেছিলাম ভাই আজ তোর 12টা বাজাবে, কিন্তু তুই তো বললি কিছুই করেনি। এমনটা কেমনে হলো? নিশুর কথা শুনে চোখ উল্টে ওর দিকে তাকিয়ে বলল, কেন রে, আমাকে সুস্থভাবে দেখে কি তোদের হজম হচ্ছে না নাকি? যেমন খাটাস ভাই তেমনি তার বোনেরা। তিতলি হাসতে হাসতে বলল। এই কথাটা পারলে ভাইয়ের সামনে বলিস তুই। তিতলির কথা শুনে সবাই হি হি করে হেসে উঠল। টায়রা অসহায় মুখ করে তাকিয়ে রইল তাদের দিকে, কারণ সেও জানে বকা দেওয়া তো দূরে থাক, জীবনেও লাজুকের চোখে তাকিয়েও কথা বলতে পারবে না। এখানে যবে থেকে এসেছে তবে থেকে লাজুকের রাগের শিকার হয়েছে সে। লাজুকের সব রাগ যেন টায়রাকে দেখেই বেরিয়ে আসে। আর আজ যেমন লাজুক অফিস থেকে ফিরতেই তাকে কফি নিয়ে যেতে হলো, এটা টায়রা যখন এখানে এসেছে তখন থেকেই করছে, কিন্তু নিজের ইচ্ছেই না, লাজুকও বলেছে তাই। আর এরকম অনেক কটা ধারা তার উপর বর্ষিত হয়েছে, যা তাকে অক্ষরে অক্ষরে পালন করতে হয়। না করলে শেষ, তখন আর দেখতে হবে না। লাজুকের সাথে প্রথম দেখা হয়েছিল যখন টায়রা ক্লাস 9-এর গণ্ডি পেরিয়ে টেনে উঠবে। উঠতি বয়সে তখন প্রথমবার লাজুককে দেখে জীবনের
প্রথম বড়সড় ক্রাশটা খেয়েছিল। কিন্তু তখন যদি জানতো এই ভয়ঙ্কর সুন্দর চেহারার পিছনে ভয়ঙ্কর রাগী একটা মানুষ আছে, তাহলে সে জীবনেও এমন ভুল করতো না। টায়রার মনে হয় সেই প্রথম দেখার দিনটাই ছিল তার জীবনের সব থেকে খারাপ ভালো সময়। সেই দেখার পর থেকেই তাকে লাজুকের এই ভয়ঙ্কর রাগ সহ্য করতে হচ্ছে। আর ভালো দিকটা হলো, এরপর থেকে জীবনে অনেক সুন্দর কিছু পরিবর্তন এসেছে। সুন্দর একটা পরিবার পেয়েছে, ভালো বন্ধু পেয়েছে, আর কি চাই। পুরনো সেই দিনের কথা মনে পড়ে গেল টায়রার। মৃণাক্ষী নদীর কোল ঘেঁষে ছোট গ্রামটার নামটাও নদীর নামেই নাম রাখা হয়েছিল, মৃণাক্ষী গ্রাম। সেই গ্রামের মেয়েই টায়রা। 9-এর পরীক্ষা শেষ হয়েছিল তখন তার। ক্লাস 10-এ উঠবে তখন। গরমিকাল পেরিয়ে যেমন শীতের কুয়াশায় চারপাশে ধীরে ধীরে ঢেকে যাচ্ছে, তেমনি টায়রার মধ্যেও বাচ্চা বাচ্চা স্বভাবটা পেরিয়ে কিশোরী বয়সের একটা আমেজ চলে এসেছে। আজকাল সবকিছুই একটু অন্যরকম অদ্ভুত লাগে। উঠতি বয়সের নজিরা বোধহয় এটাই। নতুন নতুন অনুভূতির সাথে পরিচিত হচ্ছে সে। দক্ষিণা বাতাস শীতের কুয়াশা ভেদ করে যে রোদের সোনালি রশ্মি এসে গায়ে পড়ছে, তাতেও সে অন্যরকম ভালো লাগা খুঁজে পাচ্ছে। চেনা পরিবেশটাকেই কেমন যেন নতুন করে চিনতে শিখেছে সে। এভাবে সে কখনো অনুভবই করেনি তার চারপাশটাকে। মৃণাক্ষী নদীর কিছুটা পাশেই টায়রাদের বাড়ি। গ্রামের বাড়ি এড়িয়ে কিছুটা দূরে নিরিবিলি পরিবেশে, চারপাশে খোলা ধানক্ষেত, সবুজ গাছপালা, পাখির কিচিরমিচির শব্দে মোহনীয় পরিবেশ। বাড়ির পাশে ওদের যাতায়াতের রাস্তাটা ছিল ক্ষেতের মধ্যে দিয়ে চিকন পায়ে চলা ইটের পথ। সেটাকেই নতুন করে পাকা রাস্তা বানিয়েছে। টায়রাদের বাড়ি থেকে কিছুটা এগোতেই বড় একটা কোম্পানি তৈরি হচ্ছে, তাই নাকি এই রাস্তাটা বানিয়েছে। ধান ক্ষেতের মধ্যের এই পথটা ভীষণ পছন্দের টায়রার। কোনো গাড়ি চলাচল শুরু করেন এখান থেকে, আর মানুষেরও খুব একটা যাতায়াত নেই। রাস্তাটার পাশ দিয়ে কিছু গাছ লাগানো হয়েছে, তাদের মধ্যে কিছু ফুল গাছও আছে। টায়রা অবাক চোখে দেখে যাচ্ছে সেই গাছগুলো। হাত দিয়ে ছুঁয়ে দিচ্ছে আলতো করে। শিশিরগুলো হাতে লেগে ভিজিয়ে দিচ্ছে। শিরশিরে বাতাসটা গায়ে মৃদু কাঁপুনিও ধরাচ্ছে। আজ অদ্ভুত ভালো লাগছে সব কিছু, যেন প্রকৃতির এই মায়াজালের ঘোরে আটকে গেছে টায়রা। হঠাৎ গাড়ির হর্নের শব্দে সোজা হয়ে তাকাতেই দেখলো একটা সাদা গাড়ি খুব দ্রুত তার দিকে এগিয়ে আসছে। এই ধাক্কা লাগলো বলে ভয়ে দুহাতে দুদিকে উঁচু করে তুলে দিল। ঠোঁট চেপে চোখ খিচে বন্ধ করে নিল। গাড়িটা থেমে যাওয়ার শব্দ হতেই প্রথমে এক চোখ খুলল, তারপর আর একটা মেলে তাকিয়ে দেখলো গাড়িটা কিছুটা দূরেই থেমে গেছে। বুক চেপে ধরে জোরে জোরে শ্বাস ফেললো। আজকের মতো প্রাণটা বেঁচে গেল। গাড়ির দিকে তাকাতেই দেখলো দরজা খুলে কেউ বাইরে বেরিয়ে আসছে। প্রথমেই নজর গেল পায়ের দিকে। হোয়াইট স্নিকস পায়ে, ব্ল্যাক প্যান্ট, হোয়াইট শার্ট, হাতা কনুই পর্যন্ত গোটানো, ফর্সা হাতে একটা ট্যাটু আঁকা, বুকের কাছের দুটো বাটন খোলা, ধবধবে ফর্সা মুখ, চোখে ব্ল্যাক সানগ্লাস, ডান কানে কালো একটা টপ, চুলগুলো কিছুটা বড় বড় বাট বেশ সফট। হালকা বাতাসেই এলোমেলো হয়ে উঠছে। চোখ থেকে সানগ্লাসটা খুলে বুকের কাছে শার্টে লাগিয়ে টায়রার দিকে এগিয়ে আসতে লাগলো। চোখ যেন চোখ নয়, একটা সমুদ্র। ঘোলাটে হালকা সবুজ চোখ দুটো দেখতেই যেন হার্টবিট বন্ধ হয়ে গেছে টায়রার। সব মিলিয়ে আস্তে একটা আইটেম যাকে বলে। একটা ভারী আওয়াজ আসতেই চমকে নিজের ভাবনা থেকে বেরিয়ে এলো টায়রা। এই যে পিচ্ছি, আহান সাখাওয়াতের বাড়ি কোনটা চেনো? পিচ্চি শব্দটা শুনতেই অটোমেটিক মুখ বেঁকিয়ে গেল টায়রার। এই শব্দটার ওর একদমই পছন্দ না। ওকে কেউ পিচ্চি বলুক, এটা ওর মোটেও পছন্দ না। কিন্তু এই মুহূর্তে কিছু বলতেও পারবে না। এই রাস্তা দিয়ে সোজা চলে যান। ডান দিকের যে প্রথম বাড়িটা সামনে পড়বে, সেটাই আহান সাখাওয়াতের। ওকে। টায়ারের দিকে কিছুক্ষণ তাকিয়ে চোখে সানগ্লাসটা লাগিয়ে আবার গাড়িতে উঠে চলে গেল। গাড়িটার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল সে কিছুটা মুহূর্ত। তারপর সেও ধীর পায়ে বাড়ির দিকে হাঁটা শুরু করলো। বাড়িতে ঢুকতেই উঠোনে সেই সাদা গাড়িটা নজর এলো টায়রার। তারপর ঘরের ভেতরে যেতেই টায়রার মা বেরিয়ে এসে বলল, আরে টায়রা, তুই কোথায় ছিলি বলতো? দেখ, তোর ফুলমা এসেছে। টায়রা তার মায়ের কথা শুনে অবাক চোখে তাকালো তার দিকে। যা, তোর বাবার ঘরে আছে তারা। মায়ের কথায় সায় দিয়ে মাথা নাড়িয়ে ধীরে ধীরে বাবার রুমের দিকে গেল। ভেতরে ঢুকতেই দেখতে পেল বিছানার পাশে চেয়ারে সেই হোয়াইট শার্টওয়ালা লোকটা বসা। টায়রার দিকে স্থির দৃষ্টি তার। সেদিক থেকে নজর সরিয়ে বাবার দিকে তাকাতে দেখলো একজন মাঝবয়সী মহিলা তার বাবার পাশে বিছানায় বসে। ওই তো টায়রা এসে গেছে। টায়রার বাবার কথা শুনে সেই মহিলা
টায়রাকে দেখে হেসে উঠে এসে জড়িয়ে ধরল ওকে। কপালে চুমু খেয়ে বলল, আমাকে চিনতে পারছিস? আমি ফুলমা তোর। তার কথার বিনিময়ে মৃদু হাসল টায়রা। ফুলমা বলল, ওই হলো রাজু, আমার ছেলে, মানে তোর ভাই। ফুলমার কথা শুনে পাশে বসা মানুষটার দিকে তাকিয়ে দেখল এখনো সেই শীতল চাহনিতে তাকিয়ে। কেমন আছেন ভাইয়া? টায়রার প্রশ্নের জবাবে শান্ত স্বরে জবাব দিল, ভালো, তুমি? জি, আমিও ভালো আছি। লাজুকের থেকে দৃষ্টি সরিয়ে সে তার ফুলমার সাথে কথায় মেতে উঠল। দীর্ঘ বহু বছর তাদের সাথে কোনো যোগাযোগ নেই টায়রাদের। সবার অমতে টায়রার ফুলমা মানে আহানের একমাত্র ছোট বোন পালিয়ে বিয়ে করেছিল। তারপর থেকে আর কোনো যোগাযোগ হয়নি, কিন্তু আজ টায়রার ফুলমা খবর পেল তার ভাই অসুস্থ, তাই সব ভুলে ছুটে এসেছে। কিছুদিন আগেই আহানের একটা মিনি স্ট্রোক হয়। গ্রামেই ছোট একটা চাকুরি করে সে। অন্তত সাদাসিধে তাদের জীবন। বড় মেয়ের 2 বছর আগে বিয়ে হয়েছে ছোট টায়রা। টানাটানির সংসারে হঠাৎ করে আহানের আবার এরূপ দশা, তাই সংসারের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। টায়রা তার ফুলমার সাথে কথা বলে জানতে পারলো লাজুক 1 বছর আগেই ফ্রান্স থেকে ফিরেছে। নামকরা ফ্যাশন ডিজাইনার সে। এখন নাকি বাবার ব্যবসা সামলাচ্ছে। ফ্যাশন ডিজাইনার? তাই তো বলি, এত স্টাইলিশ কেন? মনে মনেই কথাটা আওড়ালো টায়রা। টায়রার মা ভেতর থেকে চেঁচিয়ে বলে উঠল, টায়রা, তোর ফুলমাকে আমাদের আশেপাশটা ঘুরিয়ে দেখা, কত বছর পর এলো। মার কথায় সায় দিয়ে সে লাজুকের মাকে নিয়ে বাবার রুম থেকে বেরিয়ে এলো, সাথে লাজুকও। মাটির চুলোয় ভাত রান্না হচ্ছে আর টায়রা ছোট ছোট লাকড়ি নিয়ে চুলোও ঠেলে দিচ্ছে। উঠোনেই বসে কথা বলছে আহান, লাজুক আর তার মা সাজিদা। তাদের দিকে টায়রা কিছুক্ষণ তাকিয়ে আবার চুলোয় জাল ঠেলাতে ব্যস্ত হয়ে পড়ল। টায়রার মা রান্নাঘরে ঢুকেই টায়রাকে দেখে বলল, যা, তাড়াতাড়ি গোসল করে আয়, একসাথে খেতে বসবি। মায়ের কথায় ঘাড় নেড়ে চলে গেল পুকুর ঘাটে গোসল করতে। শীতের দিন, পানি দেখলেও শরীর কাঁপুনি দিয়ে ওঠে। কিভাবে নামবে এই পানিতে? ঘাটে বসে পুকুরের পানিতে পা ডোবাচ্ছে, আবার সাথে সাথে উঠিয়ে নিচ্ছে। চকচকে রোদ পুকুর ঘাটে, তাও যেন শীত লাগছে। অনেক সাহস নিয়ে গলার ওড়নাটা খুলে পাশে রেখে দম বন্ধ করে ইয়া আল্লাহ বলে চোখ খিচে লাফ দিয়ে পড়লো পানিতে। ঠান্ডায় কুকড়ে গেল একদম। চোখ খুলে বড় বড় করে চেঁচিয়ে উঠল। আল্লাহ গো, বাঁচাও! সাঁতরে তাড়াতাড়ি ঘাটের কাছে এসে আবার একটা ডুব দিয়ে কোমর সমান পানিতে উঠে দাঁড়ালো। রোদের তাপটা গায়ে পড়াতে ভালো লাগছে। এতক্ষণ মনে হচ্ছিল জমে বরফ হয়ে গেছে। নিজের দিকে তাকিয়ে দেখলো সাদা কামিজটা গায়ের সাথে চিপকে আঁটোসাঁটো হয়ে গেছে। শরীর হালকা কাঁপছে। তাড়াতাড়ি ওঠার দরকার পানি থেকে। ওঠার প্রস্তুতি নিয়ে ঘাটের উপরের দিকে তাকাতে দেখলো ঘাটের সামনে লাজুক দাঁড়িয়ে, তার শীতল চাহনি টায়রার দিকে। লাজুকে দেখতেই লজ্জায় যায় যায় অবস্থায় পড়ল টায়রা। লাজুকের চোখের চাহনি দেখতেই পুরো শরীর শিরশির করে উঠছে। লজ্জায় নিচের দিকে তাকিয়ে টায়রা আবার চোখ তুলে লাজুকের দিকে তাকাতেই দেখলো টায়রার থেকে চোখ সরিয়ে ওখান থেকে চলে গেল। স্থিরভাবে দাঁড়িয়ে রইল টায়রা কিছুক্ষণ। আচ্ছা, ওর বুক কেন কাঁপছে? সেদিনের মতো লাজুক আর সাজিদা চলে গেলেও এরপর প্রায় সে আসতো মৃণাক্ষী গ্রামে। কখনো আহানকে তার ওষুধ খরচ দিত, কখনো সবার জন্য জামা কাপড় নিয়ে আসতো। এরকম নানান বিষয়ে সে এসেছে এখানে, কিন্তু সব সময়ের ন্যায় সে কখনোই টায়রার সাথে হাসি মুখে কথা বলেনি, শুধু শান্ত দৃষ্টিতে এক পলক দেখে চলে যেত। এভাবেই দিন পার হতে লাগলো। আর টায়রারও এসএসসি পরীক্ষার সময় এসে গেল। এই 1 বছরে তার মধ্যে আরো ব্যাপক পরিবর্তন এসেছে। শরীর মন সব দিক থেকেই যেন তরতর করে বেড়ে উঠছে সে। এর সাথে সাথে পাল্লা দিয়ে কিশোরী মনের নতুন অনুভূতির আকুলতাও। অনেক নাম না জানা অনুভূতি সে ভিড়েছে তার কাছে, যার মানে সে খুঁজে পায় না। ধীরে ধীরে টায়রার এসএসসি পরীক্ষা শেষ হলো। আর এলো সেই দিন, যেই দিনের পর তার পুরো জীবনের মোড় পাল্টে গেল। আহানের কাছে টায়রার জন্য ভালো একটা বিয়ের প্রস্তাব আসে। ছেলে ভালো, তার আর্থিক অবস্থা ভালো। এইসব বিবেচনা করে সে রাজি হয়ে যায় তার নাবালিকা মেয়েকে বিয়ে দিতে। আহানের শারীরিক অবস্থা ভালো না, সংসার ঠিকভাবে চলে না। মেয়ের পড়ালেখার খরচ চালাতে হিমশিম খেতে হয়, তাই সে টায়রার বিয়ে দিতে রাজি হয়ে যায়। আর ছোট্ট টায়রা বাবার উপরে কোনো কথা বলতে না পেরে রাজি হয়ে যায় বিয়েতে। কিন্তু বিয়ের 3 দিন আগে লাজুক সাজিদার কাছে জানতে পারে টায়রার বিয়ের কথা, আর তৎক্ষণাৎ গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। টায়রাদের বাড়িতে এসে সোজা টায়রার হাত ধরে নিয়ে যায়
তার বাবার মার কাছে। তাদের শুধু একটা কথাই বলেছিল। আমি ওকে নিয়ে যাচ্ছি। কথাটা বলে কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে টায়রাকে সেভাবেই টেনে নিয়ে গাড়িতে বসিয়ে চলে গেল মৃণাক্ষী গ্রাম থেকে। তারপর থেকে টায়রা এখানেই থাকে লাজুকদের বাড়িতে। এখন সে ইন্টার সেকেন্ড ইয়ারে উঠবে। আর তার সমবয়সী এখানে আছে রিম্পি, রিমি, লাজুকের বড় চাচার 2 যমজ মেয়ে। তারা বর্তমানে আমেরিকায় সেটেল, কিন্তু মেয়েদের এখান থেকে নিতে পারেনি। তেমনি তিতলি, নিশু, লাজুকের 2 ফুপির মেয়ে, তারাও এখানেই থাকে। এরা সবাই প্রায় সমবয়সী, কিছু মাসের ব্যবধান এদের মধ্যে। বাড়ি মাতিয়ে রাখে এই 5 জন। এই বাড়ির সদস্য আরও একজন আছে। সে হলো লাজুকের বড় বোন বর্ষা। অন্তত ঠান্ডা মেজাজের আর বুদ্ধিমতী মেয়ে, এখনো বিয়ে করেনি। কোনো একজনের অপেক্ষায় সে আজও। সবাই খাবার খেতে ব্যস্ত, যে যার মতন খেয়ে যাচ্ছে, শুধু 2টো মানুষ ছাড়া। ভুরুকুচকে লাজুক তাকিয়েছে টায়রার দিকে, আর টায়রা ভয়ে ভয়ে ইচ্ছে না থাকা সত্ত্বেও খাচ্ছে। একটু আগে যখন রিমি ডাকতে গিয়েছিল খাবার খেতে, ইচ্ছে না থাকায় না করে দিয়েছিল সে। তারই 2 মিনিট পরেই লাজুকের ভয়ঙ্কর চিৎকারে ধড়ফড়িয়ে রুম থেকে বেরিয়ে ডাইনিংয়ে হুমড়ি খেয়ে পড়েছিল। এরকমটা প্রায়ই হয় ওর সাথে। দিনের মধ্যে আনলিমিটেড ঝাড়ি, চোখ রাঙানি, হজম করতে হয় টায়রাকে। আর কখনো কখনো চড় থাপ্পড়ও। থাপ্পড়ের কথা মাথায় আসতেই তার বাঁ হাতটা অটোমেটিক বাঁ গালে চলে গেল। এর ফলস্বরূপ আবার ঝাড়ি লাজুকের। গাল থেকে হাত নামাও। তাড়াতাড়ি গাল থেকে হাত নামিয়ে গাল ফুলিয়ে বসে রইল টায়রা। আর ওকে দেখে মিটমিট করে হাসছে লাজুকের কাজিনরা। এহেম এহেম করে গলা খাকারি দিয়ে ছেলেকে কিছু বলার জন্য প্রস্তুতি নিয়ে নিল শাহেদ। টেবিলের সবার নজর আপাতত তার দিকে, কিন্তু সেই তো কাচামাচি করছে কি থেকে কি বলবে ভেবে। পাশে থেকে সাজিদা স্বামীকে খোঁচা মেরে কথাটা বলতে বলছে। সাহস করে কিছু বলার আগেই থেমে গেল। যদি আবার আমার বিয়ে নিয়ে কিছু ভালো কথা ভেবে থাকেন, তাহলে এখানেই থেমে যান। সবার নজর শাহেদের থেকে সরিয়ে লাজুকের দিকে গেল, যে আপাতত খাবার খেতে ব্যস্ত। ছেলের কথা শুনে মুখ চুপসে গেল শাহেদের। এ কেমন কথা লাজুক? তোমার বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে, আজ নয়তো কাল বিয়ে করতেই হবে, তাই নয় কি? খেতে খেতেই শান্ত কণ্ঠে জবাব তার। যখন আমার বিয়ে করার সময় আসবে, তখন আমি নিজে জানিয়ে দেব। এই বিষয় নিয়ে নিশ্চিন্ত থাকতে পারেন সবাই। টায়রা খাওয়া ছেড়ে লাজুকের দিকে তাকিয়ে ওর দিকে এক পলক তাকিয়ে ভ্রুকুচকে বলল। না খেয়ে দিকে কি দেখছ? সাথে সাথে মাথা নিচু করে ফেলল টায়রা। তারপর দেখা যাবে বাকি সবার উপর রাগ সব ওর উপর ঝাড়বে লাজুক। এতক্ষণ চুপ করে বসে ছোট ভাইয়ের কথা শুনছিল বর্ষা। এবার সে মুখ খুলল। এ কেমন কথা ভাই? হ্যাঁ, তুই আমাদের একমাত্র ভাই। তোর বিয়ে নিয়ে আমাদের কত চিন্তা ভাবনা, কত প্ল্যানিং, আর তুই এই কথা বলছিস? বর্ষার কথায় সায় দিল তিতলি, নিশু, রিম্পি, রিমি, শুধু টায়রা বাদে। হ্যাঁ, তো আমি তো বলিনি বিয়ে করব না, তাই তোদের প্ল্যানিং নষ্ট হওয়ারও কোনো কারণ নেই। এরপর এই ব্যাপারে আর কিছু শুনতে চাই না আমি, কথাটা বলে চলে গেল ওখান থেকে। ছেলের যাওয়ার দিকে তাকিয়ে দেখে শাহেদ বলল। কি ছেলে হয়েছে? বাপের কথাও কোনো তোয়াক্কা নেই? টায়রা ব্রেকফাস্ট করতে রুম থেকে বেরোতেই সামনে পড়ল লাজুকের। অদ্ভুতভাবে ওর পা থেকে মাথা পর্যন্ত চোখ বোলাচ্ছে। লাজুকের তাকানো দেখে মাথা নিচু করে নিল টায়রা। এসব কি পড়েছো তুমি? নিচের দিকে চোখ বুলিয়ে নিয়ে লাজুকের দিকে তাকিয়ে বলল। কেন, কি হয়েছে? তুমি কি বাচ্চা মেয়ে যেরকম ছোট্ট প্যান্ট আর টি শার্ট পরে ঘুরে বেড়াচ্ছ? আপনি নিজেই তো বললেন আমি পিচ্ছি, তো সমস্যা কই? টায়রাকে একটা ধমক দিতে গিয়েও থেমে গেল। রাগটাকে কন্ট্রোল করে বলল। আমি পিচ্ছি পরি, তাই বলে এইসব ড্রেস পরে ঘুরবে? ঠোঁট উল্টে জবাব দিল। কেন, নিশু, তিতলি, রিম্পি, রিমি ওরাও তো সব সময় এমন ড্রেস পরে, ওদের তো কিছু বলেন না? কিছু একটা বলতে যেও থেমে গেল লাজুক। ওরা পরলেও তুমি পরবে না, আর একদম ওড়না ছাড়া আর শর্ট কোনো ড্রেস পরে যেন বাইরে বেরোতে না দেখে। গাল ফুলিয়ে মাথা নাড়ল টায়রা। লাজুক কিছুটা সময় ওর মুখের দিকে তাকিয়ে বলল। ব্রেকফাস্ট করতে এসো। কথাটা বলে লাজুক সিঁড়ি বেয়ে নিচে যেতে লাগলো, সাথে টায়রাও। ব্রেকফাস্টের পর লাজুক চলে যেতেই টায়রাকে ঘিরে ধরল রিম্পি, রিমি, তিতলি, নিশু। টায়রাকে গাল ফুলিয়ে থাকতে দেখে নিশু জিজ্ঞেস করলো। আচ্ছা, ভাই দেখলাম তোকে কি যেন বলছে, কি বললো রে? কাঁদো কাঁদো ফেসে তাকালো টায়রা ওদের দিকে। আমাকে ধমকালো যেন এমন ড্রেস আর না পরি। টায়রার কথা শুনে হাসিতে ফেটে পড়লো সবাই। হাসি থামিয়ে সিরিয়াস মুখ করে চিন্তিত কণ্ঠে প্রশ্ন করলো তিতলি। আচ্ছা, ভাই তো সব সময় আমাদের তুই তুই করে বল, কিন্তু আজ পর্যন্ত কেউ কখনো শুনেছিস টায়রাকে
তুই করে বলতে? তিতলির কথায় মাথা নেড়ে না বলল সবাই। কেন বলে না? ঠোঁট উল্টে জবাব দিল, কি জানি। বিছানায় এক গাদা শপিং ব্যাগ পড়ে আছে, আর রিম্পি, রিমি, তিতলি, নিশু সেগুলো নেড়ে চেড়ে দেখছে। তারা সেদিকেই তাকিয়ে তাকিয়ে দেখছে। কিছুক্ষণ আগে লাজুক অফিস থেকে ফেরার সময় এগুলো এনেছে। কিছু লং স্কার্ট, টপস, হাঁটু সমান প্যান্ট, কামিজ, গাউন। এখন থেকে নাকি টায়রাকে এগুলোই পরতে হবে। বাইরে কামিজ আর গাউন ছাড়া কিছু পরা যাবে না, আর বাসায় টপস, টি শার্ট পরতে পারবে, এমনটাই বলে গেল টায়রাকে লাজুক। একটা কথা কিন্তু মানতেই হবে, ভাইয়ের ড্রেস সেন্স কিন্তু চমৎকার। দেখ কী সব লেটেস্ট ডিজাইনের ড্রেস এগুলো। নিশুর মাথায় একটা গাড্ডা মেরে তিতলি বলল, গাধি, এগুলো ভাইয়ের নিজের ডিজাইন করা, সুন্দর তো হবেই। আহ বুঝলাম, কিন্তু টায়রা বাড়িতে এইগুলো পরলে প্রবলেম কি বুঝলাম না। আমরাও তো পড়ি, ইভেন আগে ভাইয়ের গার্লফ্রেন্ডগুলোকেও দেখতাম, তারা তো আরও ছোট ছোট ড্রেস পরে ঘুরে বেড়াতো। নিশুর কথা শুনতেই মুখটা ভার হয়ে এলো টায়রার। রিম্পি লাফিয়ে নিশুর পাশে বিছানায় বসে পড়ল। তারপর জিজ্ঞেস করলো, আচ্ছা, প্রায় 2 বছর থেকে ভাইকে কোনো মেয়ের সাথে রিলেশনে যেতে দেখিনি। আগে তো ভাইয়ের আগে পিছিয়ে মেয়েদের অলওয়েজ দেখা যেত, এখন কি হলো? কি জানে কি হয়েছে। টায়রার কেন জানি বুকের ভেতর হঠাৎ হু হু করে উঠলো। কান্না কান্না পাচ্ছে এখন তার। অভিমান হচ্ছে খুব লাজুকের ওপর, কিন্তু কেন? সন্ধ্যা পেরোতেই টায়রা ছাদে যাওয়ার জন্য রুম থেকে বেরিয়ে গেল। এটা তার রোজকার অভ্যাস, রাত হতেই ছাদে উঠে রাতের আকাশ দেখা। এর মধ্যেই লাজুককে চোখে পড়ল। পুল সাইডে বসে বসে ফাইল চেক করছে, আর ওখানে ছাদের সিঁড়ি। টায়রা ভেবেই নিয়েছে সে আর লাজুককে ভয় পাবে না, তার কথাও শুনবে না। কেন ভয় পাবে? সে বাঘ না ভাল্লুক যে খেয়ে ফেলবে? লাজুককে দেখেও না দেখার মতো করে তার পাশে ঘেঁষে সিঁড়ির কাছে যেতেই ডাক পড়ল। এই বাচ্চি, দাঁড়াও। লাজুকের দিকে ঘুরে চোখগুলো ছোট ছোট করে মুখ বেঁকিয়ে বলল, আমি মোটেও পিচ্ছি না, ওকে? যথেষ্ট বড় হয়েছি, তাই পিচ্ছি ডাকবেন না। ও রিয়েলি? কই দেখি, কোত্থেকে বড় হয়েছো? কথাটা বলে টায়রার কাছে এগিয়ে যেতে নিলেই লাফ দিয়ে দুপা পিছিয়ে গেল টায়রা। তা দেখে লাজুক ভুরু কুঁচকে তাকিয়ে বলল, কি হলো, কাছে এসো, চেক করে দেখি কোথায় বড় হয়েছো। লাজুকের কথা শুনে চোখগুলো বড় বড় করে বলল, মানে কি? আমি কি কোনো পোশাক যে পরে দেখে নেবেন ঠিক আছে কি না? পকেটে দুহাত ভরে দাঁড়িয়ে বলল, আগে এদিকে তো আসো, তারপর না হয় দেখো কিভাবে চেক করি। ভ্যাবাচাকা খেয়ে গেল টায়রা লাজুকের এরূপ কথায়। আর চোখে লাজুকের মুখের দিকে তাকাতেই দেখলো তার চোখে মুখে দুষ্টুমির ছাপ। আপনি আমায় ভয় দেখাবেন না, আমি মোটেও ভয় পাই না আপনাকে। আচ্ছা তাই নাকি? হ্যাঁ, পাই না ভয় আপনাকে। ওকে, লেটস সি। কথাটা বলেই টায়রার দিকে এগোতে লাগলো। লাজুককে এগোতে দেখে শুকনো ঢোক গেল টায়রা। এতক্ষণ লাজুককে শুনিয়ে এত বড় বড় কথা বললেও একমাত্র টায়রা জানে এর মধ্যে কায়রার হার্ট অ্যাটাক হতে গিয়েও হয়নি। এবার নির্ঘাত হার্ট ফেল করবেও, তাই আগেই পালাতে হবে এখান থেকে। হুট করেই টায়রা লাজুককে কিছু বুঝতে না দিয়ে পিছে দৌড় লাগালো। এ মুহূর্তের জন্যও পিছন ফেরেনি, তাহলে হয়তো দেখতো লাজুকের মুখের হাসির ছাপ। সকালে ঘুম থেকে উঠে কফি নিয়ে ধীরে ধীরে লাজুকের রুমে গেল টায়রা। কালকের রাতের কাহিনীর জন্য যা জানি আবার কি করে। বুক কাঁপছে ওর। সাদা কম্বল মুড়ি দিয়ে উবুথ হয়ে ঘুমাচ্ছে লাজুক। টায়রার স্থির দৃষ্টি সেদিকেই। চুলগুলো কপালে লেপ্টে আছে, ফর্সা নাকটা লাল হয়ে আছে। লোকটার ঘুমানোর স্টাইলটাও এত সুন্দর যে শুধু তাকিয়েই থাকতে ইচ্ছে করে। গুটি গুটি পায়ে বিছানার কাছে এগিয়ে গেল। হালকা আওয়াজে ডাকতে নিল, ভাই। সাথে সাথে দুহাতে মুখ চেপে ধরল। লাজুককে ভাইয়া বলে ডাকার মতো ভুল ও আর দ্বিতীয়বার করবে না। একবারেই চরম শিক্ষা হয়েছে। সেদিকেই কিছু একটা কারণে টায়রা লাজুককে ডাকতে গিয়ে ভাইয়া বলেছিল, আর তা শুনে লাজুকও ভারী আওয়াজ করে বলল, তোমাকে যেন আর কখনো আমি ভাইয়া বলতে না শুনে। লাজুকের কথা শুনে ঘাবড়ে গিয়ে টায়রা বলল, কিন্তু আপনি তো আমার ভাইয়া হন। লাজুক রেগে টায়রাকে ধমক দিয়ে চেঁচিয়ে বলল, কাজিন হই তোমার, আপন ভাই নই। এই পৃথিবীতে সবাইকে নিজের বোন ভাবতে পারবো, শুধু তুমি ছাড়া। তোমাকে কখনো নিজের বোন ভাবতে পারবো না, বলছো তুমি? এরপর যেন এমনটা না হয়। খুব খারাপ লেগেছিল লাজুকের কথায়। কেন তাকে বোন ভাবা যাবে না? সে কি এমন করেছে? লাজুকের এরূপ আচরণে ভয়ে কুঁকড়ে গেছিল টায়রা। সেদিনের সেই ভয়ঙ্কর রূপ আর দেখার ইচ্ছা নেই। লাজুকের পাশে গিয়ে হালকা আওয়াজে ডাকতে লাগলো, এই যে শুনছেন,
আপনার কফি এনেছি, ঠান্ডা হয়ে যাবে। লাজুক সেই আগের মতোই ঘুম। টায়রা বুকে ফু দিয়ে কাঁপা কাঁপা হাতে লাজুককে ধাক্কা দিয়ে ডাকতে লাগলো। এই যে উঠুন না, কফি এনেছি। আপনিই তো বললেন এখন যাতে ডেকে দেই, এখন ঘুমাচ্ছেন কেন? ঘুম ঘুম কণ্ঠে জবাব দিল, ডোন্ট ডিস্টার্ব মি টায়রা, যাও এখান থেকে। আমি উঠলে তোমার কপালে দুঃখ আছে। টায়রা ভয় পেয়ে হাত সরিয়ে দুপা পিছিয়ে দিল। লাজুক এখন এই কথা বলছে, কিন্তু যখন ঘুম ভাঙবে তখন আবার সেই টায়রাকেই বকবে। কিছু একটা ভেবে ওয়াশরুমে গিয়ে আবার ফিরে এলো। তারপর মগের পানি হাতে নিয়ে লাজুকের মুখের উপর ছিটিয়ে দিতেই হুড়মুড় করে উঠে বসলো লাজুক। হোয়াট দ্য হেল আর ইউ ডুইং? হ্যাভ ইউ লস্ট ইউর মাইন্ড? লাজুকের চেঁচানি শুনে ভয়ে টায়রা তৎক্ষণাৎ দৌড়ে রুমের বাইরে দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ল। এদিকে এসো তাড়াতাড়ি। টায়রা ভয়ে মাথা নাড়িয়ে না বলল, আই এম সরি, আপনি তো উঠছিলেন, আর না উঠলে সেই আবার আমায় বকতেন। লাজুক ভারী আওয়াজে বলল। আমি এদিকে আসতে বলছি টায়রা, আর সেটা এক্ষুনি। টায়রা ঢোক গিলে একটু একটু করে বিছানার কাছে এগিয়ে যেতেই ওর হাতে একটা টাওয়েল দিয়ে বলল। পানিগুলো তাড়াতাড়ি মুছে দাও। টায়রা হাঁ করে তাকিয়ে রইল লাজুকের মুখের দিকে। ও মুছে দেবে? টায়রাকে ঝাড়ি মেরে বলল, কি হলো, শুনতে পাওনি কি বলেছি? হ্যাঁ দিচ্ছি তো। অসহায়ভাবে দুপা এগিয়ে লাজুকের সামনে গিয়ে দাঁড়ালো। কাঁপছে টায়রা, ভীষণ রকমের কাঁপা কাঁপা হাতে টাওয়ালটা নিয়ে লাজুকের মুখের পানি মুছে দিতে নিয়ে দেখলো ঘোলাটে সবুজ চোখগুলো স্থির হয়ে আছে টায়রার মুখের দিকে। তা দেখে কাঁপার মাত্রা যেন আরও বেড়ে গেল। আলতো হাতে লাজুকের মুখে স্পর্শ করতেই নিজেই কেঁপে উঠতে লাগলো। যেমন তেমন করে মুখের পানি মুছেই সরে এলো লাজুকের থেকে। বুক কাঁপছে ওর। আরেকবার লাজুকের মুখের দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিল। শ্বাস দ্রুত ওঠানামা করছে। আমি যাব। টায়রার কথা শুনে কিছুক্ষণ চুপ করে রইল লাজুক। হ্যাঁ যাও। সে কখন থেকে ফোনের দিকে তাকিয়ে ব্লাশিং হচ্ছে রিম্পি। যখন থেকে ফোনে কথা বলে এখানে এসেছে তখন থেকে এটা করে যাচ্ছে। আর ওর এমন আজব বিহেভগুলো অদ্ভুত দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে টায়রার সহবাকীরা। হঠাৎ রিম্পির এমন ব্লাশ হওয়ার কারণ খুঁজে পাচ্ছে না ও। ওই ঢঙ্গের মাসি, কি হয়েছে তোর বলতো? তিতলির কথাতে যেন আরও রিম্পির গাল দুটো লাল হয়ে ফুলে উঠেছে। টায়রা এলিয়েনের মতো চোখ মুখ করে এগিয়ে গেল রিম্পির কাছে। ইউ ওকে না? টায়রার দিকে তাকিয়ে মুচকি হেসে মাথা নাড়ালো। বোন আমার, কি হয়েছে তোর? তোর হাব ভাব দেখে কিন্তু আমার সুবিধার মনে হচ্ছে না। রিম্পির কথায় রিম্পি মাথা নিচু করে বলতে লাগলো, আমাকে না ও কাল বাইরে যাওয়ার জন্য ডেকেছে। ওটা কে? টায়রার কথায় যেন আরো লজ্জা পেল সে। রুহান? হোয়াট? সবার একসাথে চেঁচানোতে লাফিয়ে উঠল রিম্পি, অবাক হয়ে সবার দিকে তাকিয়ে। কি হয়েছে? এনিথিং রং? রিম্পির কথা শেষ হওয়ার আগেই চারজন চেঁচিয়ে ঝাঁপিয়ে পড়ল রিম্পির গায়ে। এতক্ষণে রিম্পিও বুঝে গেল ওদের এমন রিয়াক্ট করার মানে। রিম্পিকে ছেড়ে দিয়ে টায়রা বলল, বোন আমার ও কি তোকে প্রপোজ করেছে? মুস্কি হেসে মাথা নাড়ালো। একটু আগেই বলল ও নাকি অনেক আগে থেকে আমাকে লাইক করে, কিন্তু ভয়ে বলতে পারিনি। কাল দেখা করতে চেয়েছে আমার সাথে। সো হোয়াট, দেখা করে নে। আরে আমি একা কিভাবে? বাসায় কি বলবো? তোরাও চল না আমার সাথে। তোরা তিনজন চলে যা, আমাদের শপিংয়ে যেতে হবে। ওদের কথা শুনে টায়রা মুখটা কাচুমাচু করে বলল, আমিও যেতে পারবো না। যমরাজ যদি খবর পায় না, আমাকে কেটে কুচি কুচি করে টেস্টি লবণ ছড়িয়ে খেয়ে ফেলবে। আরে ভাই জানবে না, ও তো অফিসেই চলে যাবে, আর আমরা তো আছি। না না, আমি যাব না, যদি দেখে ফেলে। আরে কিচ্ছু হবে না বোন আমার, প্লিজ একটু হেল্প কর। দেখ আমার লাভ স্টোরিটা শুরু হওয়ার আগেই যেন এন্ড না হয়। মুখটা করুণ করে তাকালো রিম্পির দিকে। প্লিজ। টায়রাকে জড়িয়ে ধরলো রিম্পি। আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ বেবি। বিছানায় শুয়ে ভাবতে লাগলো টায়রা। রিম্পি ওর থেকে এক ক্লাস উপরে, সেও প্রেমে পড়েছে, কিন্তু টায়রা এখনো বুঝতে পারে না কোনটা ভালো লাগার অনুভূতি আর কোনটা ভালোবাসার। তাহলে হয়তো বুঝতে পারতো তার আসক্তিটা কিসের। বিকেল গড়িয়ে প্রায় সন্ধে হতে চলেছে। তিতলি টায়রা আগে আগে হাঁটছে, আর ঠিক তাদেরই পিছনে রিম্পি আর রুহান নিজেদের মতো প্রেমালাপ করতে ব্যস্ত। তা দেখে মজা করছে ওরা দুজন। জিজু, আমার বোনের সাথে কি কথা বলেন? আমাদের সাথে কি কথা বলা যায় না? আফটার অল আমরা আপনার শালি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, শালি মানে তো অর্ধেক ঘর ওয়ালে। রুহানের কথায় লজ্জায় লাল হয়ে গেল রিম্পি। তিতলি আবারও বলল, শুধু আদি ঘরওয়ালি বললেই তো আর হবে না, খরচা আছে বুঝেছেন? আমরা কিন্তু 4 জন আছি। আপনার শালি
আজ আমরা দুজন এলাম। তিতলির কথায় সায় দিয়ে টায়রা বলল, হ্যাঁ, আগে আমাদের ইমপ্রেস করেন, দেন আমাদের বোনকে পাবেন, নয়তো মুড়ি খান। রুহান হেসে উঠে বুকে হাত রেখে মাথা নিচু করে ঝুঁকিয়ে বলল, যে হুকুম মহারানীরা, তো বলেন কিভাবে আপনাদের খেদমত করে নিজেকে ধন্য করতে পারি। তিতলিও রানীদের মতো পাট নিয়ে বলল, তেমন কিছু না, আপাতত আমাদেরকে ফুচকা খাওয়ার ব্যবস্থা করে দিন। ওকে, চলুন তাহলে। ফুচকার দোকানে গিয়ে 4 জন 4 প্লেট নিল। টায়রা একটা ফুচকা হাতে নিয়ে রুহানের মুখে তুলে দিয়ে বলল, নিন জিজু, শালিকাদের হাতে প্রথম খাবার। রুহান মুস্কি হেসে খেয়ে নিল। তারপর তিতলিও খাইয়ে দিল রুহানকে। এবার আমি খাইয়ে দিব। রুহান প্রথমে তিতলিকে খাইয়ে দিয়ে টায়রাকে খাইয়ে দিতে যেই ফুচকা মুখের কাছে নিল, অমনি ঝড়ের গতিতে কেউ টায়রাকে নিজের দিকে ঘুরিয়ে নিল। তারপর ঠাস করে একটা শব্দ হলো, আর টায়রার বা হাত তার বা গালে। হতভম্ব সবাই দাঁড়িয়ে। রিম্পি সামনে তাকাতেই আঁতকে উঠল ভয়ে। লাজুক রক্তচক্ষু নিয়ে তাকিয়ে টায়রার দিকে, চোখ দিয়ে মনে হচ্ছে আগুন বের হবে। আর বেচারি টায়রা লজ্জায় অপমানে ভয়ে মাথা নিচু করে ফুঁপিয়ে কেঁদে যাচ্ছে। লাজুকের হঠাৎ এমন কাজে সে নিজেও আহত। কেন মারলো তাকে, তাও এত মানুষের সামনে? সবাই কেমন করে তাকিয়েছে তাদের দিকে। হঠাৎ লাজুকের আওয়াজ শোনা গেল, রিম্পি, তেতলি, গাড়িতে ওঠো। লাজুকের কথায় মাথা নাড়িয়ে তাড়াতাড়ি গাড়িতে গিয়ে বসে পড়ল। ভয় তো তারাও পেয়েছে। রীতিমতো রিম্পি কাঁপছে। যদি টায়রার মতো ওকেও এমনভাবে থাপ্পড় দেয়, লাজুককে বিশ্বাস নেই, দিতেও পারে। কথাটা ভাবতেই নিজের গালে হাত বোলাতে লাগলো। লাজুক টায়রার হাত টেনে ড্রাইভিং সিটের পাশের সিটে বসিয়ে দিয়ে নিজেও গাড়িতে উঠে পড়ল। মাথা নিচু করে আছে টায়রা। ভয়ঙ্কর অভিমান হচ্ছে লাজুকের ওপর। কই, এর আগেও তো লাজুক থেকে মেরেছে, তখন তো এমন খারাপ লাগেনি। তবে আজ কেন এত অভিমান হচ্ছে? সে যাই হোক না কেন, আর কথা বলবে না সে লাজুকের সাথে, ঠিক করে ফেলেছে টায়রা। যদি তাকে এতই অপছন্দ, তাহলে মৃণাক্ষী গ্রামে রেখে আসলেই পারে। সে তো সেখানেই ভালো ছিল, অন্তত লাজুকের এই ভয়ঙ্কর অত্যাচার থেকে মুক্ত ছিল। লাজুক কয়েকবার বলার পরেও টায়রা সিট বেল্ট না বেঁধে মাথা নিচু করে বসে রইল। তাই সে নিজেই বেল লাগিয়ে দিয়ে ড্রাইভ করতে লাগলো। ড্রাইভ করতে করতে বেশ কয়েকবার টায়রার দিকে দেখছে, কিন্তু সে একবারও মাথা তোলেনি। বাসায় ফিরতেই টায়রা সোজা নিজের রুমে ঢুকে গেল। কেউর সাথে আর কোনো কথাও বলল না। কাঁদতে কাঁদতে চোখ মুখের ভয়ঙ্কর অবস্থা হয়েছে। অনেকবার খাবারের জন্য ডাকা হয়েছে, কিন্তু লাভ হয়নি। দরজা খোলার শব্দ হতেই টায়রা চেঁচিয়ে বলে উঠল, বলছি না আমি খাবো না, আর কতবার বলতে হবে? এখন কি মাইক নিয়ে সারা বাড়ি ঘুরে ঘুরে বলতে হবে? কারোর কোনো সাড়া শব্দ না পেয়ে মাথা তুলে তাকাতেই দেখলো লাজুক স্থির দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। লাজুককে দেখতেই আরো কান্না পাচ্ছে তার ভীষণ রকমের। চোখের পানিগুলো টপ টপ করে গাল গড়িয়ে পড়ছে। মাথা নিচু করে হাত পা গুটিয়ে বসে রইল টায়রা। লাজুক টায়রার কাছে এসে বিছানায় বসে পড়ে বড় একটা টেডি বিয়ার টায়রার দিকে এগিয়ে দিল। এটা তোমার জন্য। টায়রা এক পলক টেডিটাকে দেখে মুখ ফিরিয়ে নিল। লাজুক একটা দীর্ঘশ্বাস ফেলে টেডি বিয়ারটা বিছানার পাশে রেখে টায়রার দিকে আর একটু এগিয়ে গেল। দুহাতে টায়রার মুখ তুলে আলতো করে চোখের পানিগুলো মুছে দিল। ফর্সা গাল লাল হয়ে আছে। হাতের বুড়ো আঙুল দিয়ে সেই লাল হওয়া স্থানটা ধীরে ধীরে স্পর্শ করতে লাগলো। কেঁপে উঠল টায়রা। ঢোক গিলে চোখ চেপে বন্ধ করে নিল। বুক ধুকধুক করছে তার, শিরশির করছে পুরো শরীর। লাজুকের স্পর্শ করা জায়গাটাও কেমন শীতল হয়ে গেছে। লাজুকের দৃষ্টি টায়রার ফোলা ফোলা চোখের দিকে। নাকটা লাল হয়ে আছে, কান্নার কারণে ঠোঁটগুলো কাঁপছে, যেটা এই মুহূর্তে খুবই ভয়ঙ্কর মনে হচ্ছে লাজুকের কাছে। গালে হাত বোলাতে বোলাতে শান্ত কণ্ঠে বলল, আমি তোমাকে বলেছিলাম যেন কোনো ছেলের সাথে না মিশতে দেখে, আমাকে না বলে কোথাও না যেতে, কিন্তু তুমি কি করলে? আমার কথা অমান্য করে সে বাইরে ঘুরতে গেলে, তার উপর আবার একটা ছেলেকে ফুচকা খাইয়ে দিয়েছ, আবার তার থেকে খেতেও চাচ্ছিলে। ফের আমার কথা অমান্য করলে এমনটা আবার হবে। কোনো ছেলের আশেপাশে যাতে না দেখে, সে যেই হোক না কেন। টায়রা একদম চুপ। লাজুকের এরূপ কথার মানে সে খুঁজে পায় না। খেতে এসো, সবাই অপেক্ষা করছে। লাজুকের কথায় কোনো রিয়াক্ট করলো না টায়রা। সে আগের মতোই বসে লাজুককে ভারী আওয়াজ করে বলল, আমি কিছু বলছি। মাথা নিচু করে জবাব দিল, আমি খাবো না। এই মুহূর্তে লাজুকের একটা ধমক দিতে মন চাইছিল টায়রাকে, কিন্তু নিজের রাগটাকে গিলে ফেললো। এমনিতেই কেঁদে গাল মুখ ফুলিয়ে ফেলেছে, তাই আর কোনো কথা না বলে হুট করেই টায়রাকে কোলে নিয়ে হাঁটা ধরলো। অবাক হয়ে লাফিয়ে উঠে নেমে যেতে চাইল টায়রা। আরে কি করছেন কি? নামান আমাকে।
নামান বলছি। দেখেন, সবাই দেখবে, প্লিজ নামিয়ে দিন। লাজুকের থেকে নিজেকে ছাড়ানোর জন্য ছোটাছুটি করতে লাগলো। হঠাৎ লাজুকের আওয়াজে থেমে গেল সে। ডোন্ট ফাইট টায়রা, চুপ করে থাকো। লাজুকের আওয়াজেই থেমে গেল সে। সোজা নিচে ডাইনিং টেবিলের কাছে নিয়ে গিয়ে চেয়ারে বসিয়ে দিল লাজুক টায়রাকে। সামনে খাবারের প্লেট এগিয়ে দিয়ে, তাড়াতাড়ি খাও, নয়তো অন্য গালটাও লাল হয়ে যাবে। লাজুকের দিকে নাক ফুলিয়ে তাকালো টায়রা। এই মুহূর্তে ভয়ঙ্কর কিছু গালি দিতে মন চাইছে, কিন্তু আফসোস সে পারবে না সেটা করতে। তাহলে লাজুকের বলা কথাটাই সত্যি হয়ে যাবে। রুমে এসেই প্রথমে বিছানায় টেডিটার দিকে নজর গেল। বেবি পিঙ্ক কালারের বড় একটা টেডি। গুটি মেরে ঘুমানোর সময় টায়রার হাইটটাও এর মতোই হয়ে যায়। বিছানায় গিয়ে টেডিটা জড়িয়ে ধরল টায়রা। এটা বেশ পছন্দ হয়েছে তার। তখন তো রেগেছিল তাই তাকায়নি, কিন্তু মনের মধ্যে ঠিকই আঁকুপাকু করছিল এটা ধরার জন্য। টেডিকে জড়িয়ে ধরে শুয়ে পড়তে একটা স্মেল এলো নাকে। ভালোভাবে চেক করে দেখলো, হ্যাঁ, এটা লাজুকের শরীরের গন্ধ। লাজুকের দেওয়া টেডিটা আর তার শরীর থেকে আসছে স্মেলটা। কেমন যেন ভালো লাগছে টায়রার। বারবার গন্ধটা নিচ্ছে। কেমন জানি মনে হচ্ছে লাজুক তার পাশেই আছে। ড্রয়িং রুমের সোফায় বসে বারবার হাঁচি দিচ্ছে টায়রা। রুমাল দিয়ে নাক মুছতে মুছতে লাল হয়ে গেছে। চোখগুলোও ফুলে লাল হয়ে আছে। কালকের কাদার ফল এটা। টায়রা বেশি কাঁদলেই তার এমন ঠান্ডা লাগে, হাঁচি হয় শুধু। টায়রার পাশে বসেই মোর্শেদা তার লাল হয়ে যাওয়া গালে হাত বোলাচ্ছে। নাতির কাজে খুবই অসন্তুষ্ট সে। কিছুদিনের জন্য মেয়ে বাড়ি গিয়েছিল, আজ ফিরেছে। এসেই দেখে তার আদরের টায়রার গাল লাল, 5 আঙুলের ছাপ। কেঁদে ঠান্ডা বাঁধিয়ে ফেলেছে। লাজুক সিঁড়ি বেয়ে নিচে নামতেই তিনি বললেন, ছোট সাহেব, তুমি কিন্তু কাজটা একদম ঠিক করো নাই। আমার ছোট্ট পুতুলটার কি অবস্থা করেছো দেখেছো কি একবার? মোর্শেদার কথা শুনে আর চোখে টায়রার দিকে একবার তাকালো লাজুক। তারপর আবার সোফায় বসে পেপারে মনোযোগ দিল। তা দেখে মোর্শেদা বললেন, তোমাকে ফের যাতে না দেখি আমার পুতুলরা কিছু বলতে। পেপার পড়তে পড়তে জবাব দিল, তোমার পুতুলকে বলে দিও যাতে সেও আমার কথার অমান্য না হয়। মোর্শেদা তাকিয়ে রইল নাতির মুখের দিকে, আর টায়রা অসহায় চোখে তাকিয়ে মোর্শেদার দিকে। দিদুন, আমি উপরে যাচ্ছি। যাও। টায়রা আর চোখে একবার লাজুকের দিকে তাকিয়ে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। রিম্পির রুমে গিয়ে ঢুকতেই রিম্পি কাচুমাচু মুখ করে টায়রাকে বলল, সরি ইয়ার, আমার কারণে তোকে ভাইয়ার থেকে বকা খেতে হলো। তোর কথাটা শোনা উচিত ছিল আমার। টায়রা আহত কণ্ঠে বলল, তুই কেন সরি বলছিস? সরি তো আমার বলা উচিত। আমার কারণে তোদের কালকের ডেটটা মাটি হয়ে গেল। রোহান ভাইয়া না জানি কি না কি ভাবলো। ইস, বেচারা। আরে তুই রোহানের চিন্তা করিস না, ওকে আমি সব বলেছি। ও তো আরও তোর জন্য টেনশন করছে, তুই ঠিক আছিস কিনা তার জন্য। তোরা না হয় আবার একদিন চলে যাস ঘুরতে। বেচারা ঠিক মতো তোর সাথে টাইম স্পেন্ডও করতে পারলো না। টায়রার কথা শুনে লজ্জা পেয়ে হেসে দিল রিম্পি। ভাই নাকি কাল তোকে একটা টেডি বিয়ার গিফট করেছে? মুহূর্তেই মুখটা গোমড়া হয়ে গেল টায়রার। জুতো মেরে গরুর দান। হেসে উঠল ওর কথাই সবাই। রিম্পি সিরিয়াস ফেস বানিয়ে বলল, ইয়ার, রোহান না আমাকে একটা কথা বলেছে ভাইয়ের ব্যাপারে, কিন্তু আমার একটুও বিশ্বাস হচ্ছে না। হবেই বা কি করে? কোথায় ভাই আর কোথায়? আমার মনে হয় না এটা পসিবল। রিম্পির কথা শুনে সবাই অবাক হয়ে তাকালো ওর দিকে। সবাই তিতলি আগ্রহী কণ্ঠে জিজ্ঞেস করলো, কি ব্যাপারে বলতো, কি বলেছে সে? রিম্পি আর চোখে টায়রার দিকে তাকালো। সেও আগ্রহ ভরা চোখে তাকিয়ে, আসলে আমি এটা শিওর না, তাই তোদের পরেই বলবো। ওকে ভেবে কি বলেছে কে জানে। তুইও না বলবি না যখন, তো একটুকু বলার কি দরকার ছিল? খালি খালি মনের মধ্যে এখন খুঁতখুত করবে। টায়রা রিমির কথা শুনে হালকা হেসে রুম থেকে বেরিয়ে গেল। গালটা এখনো লাল হয়ে আছে। যমরাজ কি শুধু শুধু বলে সে? কি জোরেই না মেরেছে বাবা! ওই জিম করা বডিওয়ালা লোক যদি তার এই তুলোর মতো শরীরে আঘাত করে, তাহলে কি আর তা আস্ত থাকে নাকি? টায়রা ড্রয়িং রুমে পেরিয়ে যেতে গিয়ে দেখলো সোফায় কিছু লোক বসে আছে। এরা কারা চিনল নাও। কিছু মুরব্বি টাইপস লোক, সাথে একজন ছেলে। বেশ হ্যান্ডসাম বলা চলে, তবে ছেলে বলা ভুল হবে, সেই বয়স পেরিয়ে গেছে হয়তো কিছু আগেই। তবে তাও ভালো লাগছে। শাহেদ, মোর্শেদা, সাজিদা, লাজুক তারাও আছে সেখানে। আর চোখে লাজুকের দিকে তাকাতেই চোখাচোখি হয়ে গেল তার সাথে। চোখ নামিয়ে সোজা উপরে বোনেদের রুমে চলে গেল। সেখানে ঢুকতে দেখলো কি নিয়ে যেন জটলা পাকাচ্ছে তারা। কি হয়েছে বলো তো? নিচে দেখলাম লোকজন বসে আছে, তোরা আবার এমন করছিস, কাহিনী কি? টায়রার কথা শুনে সবাই এগিয়ে এসে ওকে টেনে বিছানায় বসিয়ে দিল।
তারপর রিম্পি বলতে শুরু করলো। বর্ষা দেশে ফিরে এসেছে। অবাক চোখে তাকিয়ে টায়রা, আগামাথা কিছুই বুঝলো না সে। সেটা আবার কে? আরে তুই জানিস না, বর্ষাদি কলেজে থাকতে একজনকে ভালোবাসতো, যার জন্য এত বছর অপেক্ষা করেছে। হ্যাঁ হ্যাঁ জানি তো। তারা নিজের মনের কথা প্রকাশের আগে হঠাৎ করে ছেলেটা দেশে বাইরে চলে যায়, আর তাদের মাঝে যোগাযোগের কোনো ব্যবস্থাও ছিল না। সেই ফিরে এসেছে। কাল নাকি হঠাৎ শপিং মলে দেখা হয়ে যায়। প্রথমে তো দুজনেই ভেবেছিলাম তাদের বিয়ে হয়ে গেছে, কিন্তু যখন সে জানলো বর্ষাদি বিয়ে করেনি আর সেও করেনি, তখনই সেখানেই নিকে বিয়ে করার জন্য প্রপোজ করে দিল। টায়রা অবাক হয়ে শুনতে লাগলো সবকিছু, কেমন যেন ফিল্মের কাহিনীর মতো। দুজন মানুষ একে অপরের মনের কথা না জেনেই অপেক্ষা করে গেছে কবে তাদের দেখা হবে। আর ভাগ্য দেখো, ঠিক সেই আবার তাদের এক করে দিল। তিতলি বলে উঠল, জানিস তোরা, 2-1 দিনে নাকি বিয়েরও ডেট জানিয়ে দিবে। টায়রার মুখে হাসি ফুটে উঠল। ইস, বর্ষাদি এখন কত খুশি না, সে তার ভালোবাসার মানুষকে অবশেষে পেয়ে যাচ্ছে। টায়রার কথা শুনে রিম্পি বলল, আমার যে কবে রোহানের সাথে বিয়েটা হবে। রিমি রিম্পির মাথায় চাটি মেরে বলল, গাধি, এর মধ্যে বিয়ের জন্য পাগল হয়ে গেলি? প্রেম তো শুরু করলে 24 ঘন্টা হয়নি, বাবাকে ফোন করতে হবে। টায়রা হাসতে লাগলো ওদের কাহিনী দেখে। লাজুকের রুমের পাশ থেকে যাচ্ছিল টায়রা, হঠাৎ কিছু শুনে থমকে গেল সেখানেই। তুই ওকে ভালোবাসিস ভাই, এটা মেনে নে। কি বলছিস দে এসব? হ্যাভ ইউ গট আ ম্যাড? এই পিচ্ছি মেয়েটাকে আমি কি করে ভালোবাসতে পারি? ভাই, ভালোবাসা কখনো কোনো কিছু বিচার করে হিসেব করে হয় না। তুই মানিস আর না মানিস, ওই পিচ্ছি মেয়েটা নিজের অজান্তেই তোর মনে জায়গা করে নিয়েছে। চুপ করে গেল লাজুক। বর্ষা আবার বলল, তুই ভালোবাসিস ভাই ওকে, শুধু শুধু কেন নিজেকে কষ্ট দিচ্ছিস বল? দি প্লিজ, ও একটা নাবালিকা মেয়ে, আমার সাথে কখনো যায় না ওর। আমি ওর লাইফ নষ্ট করতে পারবো না। লাজুকের কথা একটা চাপা কষ্ট প্রকাশ পেল। তুই এমনটা কেন ভাবছিস বলতো? একবার ওর কাছে নিজের মনের কথাগুলো প্রকাশ করলেই তো পারিস। আসুন, তুই ওকে যতটা পিচ্ছি ভাবছিস ও ততটাও পিচ্ছি না। মেয়েরাও অনেক আগেই অ্যাডাল্ট হয়ে যায়, বুঝলি? সবকিছু বুঝতে শেখে। চুপ করে বিছানায় গিয়ে বসে পড়ল। দুহাত দিয়ে নিজের চুলগুলো মুঠি বেঁধে ধরে মাথা ঝুঁকিয়ে নিল লাজুক। ও আমার বোন হয় দি। যেখানে বাকি সবাইকে আমি নিজের ছোট বোনের নজরে দেখি, সেখানে ওকে নিজের বোন ভাবতেও নিঃশ্বাস আটকে আসে। স্বপ্ন আমি তাকে নিজের বোনের জায়গায় বসাতে পারি না। আমি জানি না কি করব। আমি একটা পিচ্ছি মেয়েতে আসক্ত, ভাবতেই নিজেকে শেষ করে দিতে ইচ্ছা করে। লাজুকের গলাটা কেমন ধরে ধরে আসছিল, কথাগুলো পেঁচিয়ে যাচ্ছে, মনে হচ্ছে পাহাড় সমান কষ্ট বুকে চেপে রেখেছে। বর্ষা এগিয়ে গিয়ে ভাইয়ের পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। ভাই, এভাবে কষ্ট পাস না, দুনিয়ার কথা ভাবিস না, নিজের মনের কথা ভাব। ওকে ছাড়া তুই কখনো ভালো থাকবি না। তোর ভালো থাকা তো। টায়রা সরে এলো ওখান থেকে। বাকি কথাগুলো আর শুনলো না, হয়তো শুনতে চায়নি। মেয়েটা কে জানে না ও, আর জানতেও চায় না। কারণটা যে অজানা ভয় তা বুঝতে পারলেও ঠিক কিসে ভয় পাচ্ছে। লাজুক অন্য কোনো মেয়েকে ভালোবাসে এটা শুনতে চায়নি, নাকি নিজে? না, আর ভাবতে পারছে না ও। হাত পা কাঁপছে, শরীরে বিন্দুমাত্র শক্তি পাচ্ছে না, চোখ দিয়ে টপ টপ পানি পড়ছে, কেমন যেন অগোছালো লাগছে চারিদিকে। আচ্ছা, ওর কষ্ট কেন হচ্ছে? যেন কেউ গলা চেপে ধরেছে। রিম্পির দিকে আতঙ্কিত হয়ে তাকিয়ে রিমি, নিশু, তিতলি ভূত দেখার মতো চমকেছে তারা। অবাকের সীমানা পেরিয়ে তিতলি বলল, রিম্পি, হাউ ইজ দিস পসিবল? রুহান ভাইয়া এই কথা কিভাবে বলল? ভাই টায়রাকে লাইক করে? রিম্পি চিন্তিত মুখ করে বলল, রুহান তো তাই বলল, আর আমিও ভেবে দেখলাম সামহাও রুহানের কথাটা সত্যি হয়তো। তোরাই ভেবে দেখ, ভাই আমাদের সবাইকে নিজের ছোট বোনের মতোই ভালোবাসে, আর সেখানে টায়রা ভাইয়াকে ভাইও বলে রেগে যায়। টায়রাকে কোনো ছেলের সাথে কথা বলতে দেয় না। আর কালকে রিয়্যাক্ট করলো, আমরা তো ছিলাম, কই আমাদের তো কিছু বললো না। রিম্পির কথা শুনে চুপ মেরে রইল সবাই। তাদেরও মন হচ্ছে কথাটি সত্যি। এতদিন এসব ওরা ভাবেইনি। ভাববেই বা কেন? 30 বছরের একটা ছেলে, সে 17 বছরের একটা পিচ্চিকে ভালোবাসে, এটা কি আদৌ কারোর ভাবার কথা? আর তার উপরে সে তার বোন হয়, সে যেমন বোনই হোক না কেন। আর তাছাড়া লাজুক আর টায়রাকে নিয়ে ভাবা তো অসম্ভব। যে কিনা টায়রাকে দেখতে পর্যন্ত পারে না, সে কি করে? আর এই যাবৎ লাজুকের সব গার্লফ্রেন্ড ছিল হাইলি এডুকেটেড, স্টাইলিশ, মডেল টাইপস। তাদের লাজুকের সাথে এজ ডিফারেন্স বেশি হলে 3 থেকে 4 ছিল, বা তার থেকে কম। মাথা ঘোরাচ্ছে সবার ভাবতে ভাবতে। রিমি আহত গলায় বলল,
আচ্ছা, ভাই যে টায়রাকে ভালোবাসে তোদের কি মনে হয় যে টায়রা কখনো বুঝবে এটা? রিমির কথার জবাবে নিশু বলল, কিভাবে বুঝবে? টায়রা তো ভাইকে ওর যমরাজ ভাবে, আর তাকে নিয়ে এসব চিন্তাও ভুলেও মাথায় আনবে না। ভাই আর টায়রার বিষয়টা সত্যিই ভাবাচ্ছে আমাকে। তিতলির কথায় বাকিরাও সায় দিল। এর মধ্যেই রুমে এলো টায়রা, আর তাকে দেখতেই চুপ করে ঘুরু ঘুরু নজরে চোখ বোলাতে লাগলো পা থেকে মাথা পর্যন্ত। কি হলো? এমন ভাবে কি দেখছিস সবাই? আমি কি এলিয়েন? তিতলি মুখ ফসকে বলে ফেলল। এই মুহূর্তে এলিয়েনের থেকেও বেশি কিছু মনে হচ্ছে। তিতলির কথা শুনে চোখগুলো ছোট ছোট হয়ে এলো টায়রার। রিমি তিতলিকে কনুই দিয়ে খোঁচা মেরে চুপ করিয়ে দিল। তারপর টায়রার কাছে গিয়ে বলল, ওর কথা বাদ দে, তোকে তো স্কার্টে দারুণ লাগছে। এটা কবে নিলি বলতো? টায়রা মুখ বেঁকিয়ে জবাব দিল, কেন মনে নেই? সেই দিন না যমরাজ আসলো? তুই আমাদের ভাইয়াটাকে এমন যমরাজ যমরাজ কেন বলিস বলতো? ভাই কত হ্যান্ডসাম দেখতে, দেখিস না? তার হাঁটার স্টাইল, কথা বলার স্টাইল সব একদম বাঁধিয়ে রাখার মতো। রিমির কথায় মুখ বেঁকালো টায়রা। পাশ থেকে তিতলি বলল, হ্যাঁ ঠিকই তো। তুই জানিস কত মেয়ে ভাইয়ার জন্য পাগল, আর তুই কিনা তাকে এইসব বলতিস? টায়রা ভুরু কুঁচকে সবার দিকে তাকিয়ে প্রশ্ন করল, ব্যাপারটা কি বলতো? পুরো ভাই ভক্ত বোন হয়ে গেছিস। আজ তোরা সবাই মিলে তোদের ভাইয়ের নামে ফুলঝুরি খুলে বসেছিস কেন? না মানে ও আর কি। তিতলির কথা শেষ হতেই আবার নিশু বলা শুরু করলো, এমনভাবে বলছিস যেন আমরা তোর মিথ্যা প্রশংসা করছি। আমরা যা বলছি তাতে কি কোনো ভুল আছে? হ্যাঁ মানছি ভাই একটু রাগী, তাছাড়া তো সবই ঠিক আছে। নিশুর কথা শুনে চোখ পাকিয়ে ওদের দিকে তাকালো টায়রা। অবাক হওয়ার ভঙ্গি করে বলল, শুধু একটু রাগী? এই দেখ, সেই একটু রাগের ছাপ এখনো আছে। তোদের ভাই আস্ত একটা খাটাস, যমরাজ, মামদবুত, ব্যাটা গরুচোর। টায়রার কথা শুনে আহত চোখে তাকালো তার দিকে। লাজুকের সম্পর্কে যার এইসব চিন্তাভাবনা, সে কি করে বুঝবে তার ভালোবাসা? ব্যালকনিতে দাঁড়িয়ে রাতের আকাশ দেখতে ব্যস্ত টায়রা। গা হিম করা ঠান্ডা বাতাসগুলো যেন মোটা জ্যাকেটের আস্তরণ ভেদ করে ভিতরে ঢুকে যাচ্ছে। ছোট ছোট তারার ভিতরে এক ফালি চাঁদ, যেন আধ খাওয়া রুটির মতন। কোথাও একটা শুনেছিল, সবার কাছে পূর্ণিমার পূর্ণ গোল চাঁদটা অতি রোমান্টিক হলেও না খাওয়া অনাহারে ভোগা মানুষের কাছে একটা আস্ত রুটি। আপন মনে হেসে উঠল টায়রা। কথাটা সত্যি, কিন্তু কেন জানি হাসি পায় ব্যাপারটা নিয়ে ভাবলে। তবে আজ পূর্ণিমা নয়, তবুও এক অদ্ভুত ভালো লাগা ঘরে আটকে আছে সে। কিন্তু তার এই ঘোর ভেঙে গেল রিম্পির ডাকে। কি হয়েছে? তোকে তোর গরুচর ডাকছে। টায়রা অবাক হয়ে তাকালো রিম্পির দিকে। মানে? আরে ভাই ডাকছে। তুই তো কাল বিকেলে বললি না যে সে নাকি গরুচর? কথাটা বলেই হাসতে লাগলো। এই মুহূর্তে এক অসহ্য বিস্বাদে মেজাজটা ভরে গেল টায়রার। ডাকার আর সময় পেল না। রিম্পিকেও কিছু বলতে মন চাইছে, কিন্তু না বলে সোজা চলে গেল লাজুকের রুমে। দরজা চাপানো দেখে ঠেলে ভেতরে ঢুকলো। বিছানায় তাকাতে দেখলো লাজুক খাটের সাথে হেলান দিয়ে উপরে মুখ করে চোখ বন্ধ করে রেখেছে। তা দেখে গুটি গুটি পায়ে এগিয়ে দাঁড়ালো তার সামনে। দেখেছিলেন? টায়রার কথা শুনে চোখ খুলে তার দিকে তাকালো লাজুক। আঁতকে উঠল টায়রা লাজুককে দেখে। চোখগুলো ভয়ঙ্কর দেখাচ্ছে, লাল হয়ে ফুলে আছে। চোখে ভিতরের নালীগুলো দিয়ে যেন রক্ত বের হচ্ছে। উস্কো খুস্কো চুল, মুখ শুকিয়ে আছে। সবসময় পরিপাটি থাকা মানুষটাকে আজ যেন খুব অচেনা লাগছে তার কাছে। লাজুকের শান্ত দৃষ্টি টায়রার মুখের দিকে মাথা নিচু করে নিল টায়রা। আমাকে কেন ডেকেছেন? টায়রার কথার প্রতি উত্তরে লাজুক বলল, মাথা ধরেছে, টিপি দাও। কথাটা বলে বিছানায় চোখ বন্ধ করে শুয়ে পড়ল। টায়রা অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল লাজুকের দিকে। তারপর লাজুকের মাথার পাশে বসে কাঁপা কাঁপা হাতে ওর কপাল ছুঁয়ে দিল। থরথর করে কেঁপে উঠল টায়রা। কেন সে জানে না। বড় বড় একটা ঢোক গিলে আলতো হাতের স্পর্শে টিপে দিতে লাগলো লাজুকের মাথা। ধীরে ধীরে চুলে হাত বোলাতে লাগলো টায়রা। লাজুকের চুলগুলো বেশ সফট, দেখতেই ছুঁতে মন চায়। লাজুকের মুখের দিকে তাকিয়ে সে, মানুষটা আসলেই অদ্ভুত। যেমন সুন্দর দেখতে, তেমনই ভয়ঙ্কর অদ্ভুত সে। ছোটখাটো রহস্যের বই যেন সে, যার প্রতিটা পাতা পাতা রহস্যে ভরপুর। কিন্তু এই রহস্যের বইটি কবে খোলার সুযোগ পাবে সে? আদৌ কি পাবে কখনো? খাটে হেলান দিয়ে আতশোয়া হয়ে ঘুমন্ত টায়রা।
আর পাশেই তার কোমর জড়িয়ে ঘুমোচ্ছে লাজুক। কাল রাতে লাজুকের মাথায় বিলি কাটতে কাটতে কখন যে ঘুমিয়ে পড়েছে তা মনে নেই টায়রার। মাঝরাতের দিকে শীতের কারণে হয়তো লজিকের কম্বলের নিচে চলে এসেছিল। চোখে আলোর রশ্মি পড়তেই ঘুম ভেঙে গেল টায়রার। আলসেমি কেটে সোজা হতে হার্টফেল করার জোগাড়। লাজুকে এভাবে তার কোমর জড়িয়ে শুয়ে থাকতে দেখতেই বুক ধুকপুক করতে লাগলো। নিঃশ্বাস আটকে আসছে, মাথা ঝিমঝিম করছে। চারপাশে নজর বুলিয়ে দেখলো সে লাজুকের রুমে। না জানি লাজুক ঘুম থেকে উঠে ওকে এখানে দেখলে কি করবে। হয়তো বকবে, ধমকাবে, আবার চড়ও তো মারতে পারে, কে বলতে পারে তা। তাড়াতাড়ি এখান থেকে পালানোর জন্য সে লাজুকের হাতটা কোমর থেকে ছাড়ানোর প্রচেষ্টায় লেগে গেল। কিন্তু যতই সে লাজুকের হাত সরিয়ে দিতে চাইছে ততই লাজুক চেপে ধরছে আষ্টে পৃষ্ঠে। কাঁপছে টায়রা লাজুকের এমন কাজে, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে তার। আর এর মধ্যেই লাজুক চোখ মেলে তাকালো। নিঃশ্বাস আটকে গেল টায়রার। এই বুঝি প্রাণটা বেরিয়ে যাবে। ভয়ে তৎক্ষণাৎ চোখ চেপে বন্ধ করে ফেলল। লাজুকের দিকে তাকানোর সাহস নেই ওর এই মুহূর্তে। অনুভব করলো লাজুক ধীরে ধীরে তার হাতটা টায়রার কোমর থেকে সরিয়ে নিচ্ছে। তারপর সোজা হয়ে বসে টায়রার মুখের দিকে তাকালো। এভাবে বসে না থেকে নিজের রুমে যাও। টায়রা চোখ খুলে লাজুকের মুখের দিকে তাকালো, যে আপাতত টায়রার দিকে তাকিয়ে দুহাতে নিজের চুলগুলো আওলাচ্ছে। নজর সরিয়ে বিছানা থেকে নেমে রুম থেকে বেরিয়ে গেল। টায়রা বেরিয়ে যেতেই বেশ বড় বড় কয়টা নিঃশ্বাস ফেললো লাজুক। টায়রাকে এভাবে দেখে তার যে কী অবস্থা হয়েছিল তা কাউকে বোঝাতে পারবে না। এলোমেলো চুল, ঘুম ঘুম মুখ, আসক্তির শেষ চূড়ায় নিয়ে গেছিল তাকে। ভয়ঙ্কর মুহূর্ত পার করলো সে আজ। সে কখন থেকে তিতলি, রিম্পি, রিমি, নিশু টায়রাকে ঘুরে ঘুরে দেখে যাচ্ছে আর মিটিমিটি হাসছে। তাদের এরকম ব্যবহার অসহ্য লাগছে টায়রার। রাজ্যের বিরক্তি নিয়ে তাকিয়ে এসে তাদের দিকে রিম্পি দুষ্টু হেসে বলল, টায়রা, তুই কাল ভাইয়ের রুমে ছিলি? রিম্পির কথা শুনে কোনো রকম রিয়াকশন আর ভনিতা ছাড়াই টায়রা জবাব দিল, বাবা এত দূর? তিতলির এমন পিঞ্চ মারা কথা শুনে চোখ পাকিয়ে তাকালো তার মুখের দিকে। মানে বুঝিস না? কাল যাকে গরু চোর, যমরাজ এইসব ভুলছিলি তার সাথেই রাত কাটিয়ে এলি। নিশুর কথা শুনে ওর মাথায় একটা চড় মেরে টায়রা বলল, ছি ছি ছি, কথার কি ধরন! যা যা, গিয়ে গোবর মেশানো গঙ্গা জল দিয়ে মুখ ধুয়ে আয়, ওটা অপবিত্র হয়ে গেছে। আর হ্যাঁ, সাথে মাথাটা খুলে সেটাও ধুয়ে নিবি ভালো করে, ওগুলো সব নোংরা হয়ে গেছে। টায়রার কথা শুনে নিশু বাদে বাকি সবাই হি হি করে হেসে উঠল। কাল রাতে তুই ভাইয়ের ঘরে কি করলি রে? ঠোঁট উল্টে জবাব দিল, কি আর করব, তার নাকি মাথা ধরেছিল, তাই চুল টেনে দিতে বলেছে। আর চুল টেনে দিতে দিতেই কখন জানি ঘুমিয়ে গিয়েছিলাম। আর তারপর সকাল হতেই দেখি। এতটুকু বলেই টায়রা থেমে গেল। সকালের ঘটনা মনে পড়তেই লজ্জায় গাল দুটো লাল হয়ে উঠল। সকালে উঠে কি দেখলি? তিতলির প্রশ্নে একটু ঘাবড়ে গেল টায়রা। কী জবাব দেবে তাদের? কি আবার, উঠে দেখি আমি ওখানে, তাই চলে এলাম। ড্রয়িং রুমে বসে টায়রা, তিতলি, রিম্পি, রিমি, নিশু, বর্ষা তারা নানান কথায় বিজি। এর মধ্যেই সেখানে মোর্শেদা এলো একটা প্লেটের মধ্যে কিছু মিষ্টি নিয়ে। একটা খুশির খবর আছে সবার জন্য। টায়রা মোর্শেদার কথা শুনে জিজ্ঞেস করলো, কি খবর দিদুন? টায়রার মুখে মিষ্টি পুড়ে দিয়ে জবাব দিল, বর্ষার বিয়ের তারিখ ঠিক হয়েছে। কথাটা শুনতেই সবাই চেঁচিয়ে উঠল খুশিতে। টায়রা গিয়ে বর্ষাকে জড়িয়ে ধরল। কংগ্রেচুলেশন দি। বর্ষা লজ্জামাখা হাসি দিয়ে জবাব দিল, থ্যাংক ইউ। রিম্পি মোর্শেদাকে প্রশ্ন করলো, দিদুন, বিয়ে কয় তারিখ? আগামী সপ্তাহের মঙ্গলবার। সবাই অবাক মোর্শেদার কথা শুনে। টায়রা বলল, দিদুন, তাহলে তো আর 6 দিন বাকি, এর মধ্যে কিভাবে সব হবে? হয়ে যাবে, চিন্তা করো না। লাজুকের মধ্যে বিয়ের সব প্ল্যান রেডি করে ফেলেছে, বাদ বাকিটাও হয়ে যাবে। ইয়া, ভাই যেহেতু আছে আর টেনশন কি। লাজুক মজুমদার ইজ রিয়েল হিরো, হি ইজ এ সুপারম্যান। দেখবে সব কিছু কত ফাস্ট আর পরিপাটি করে ঠিক করে ফেলবে। রিমির কথায় সায় দিল বাকিরাও। লাজুক বসে বসে ফাইল ঘাঁটছে। তখনই দেখলো টায়রা গুটি গুটি পায়ে ওর সামনে এসে দাঁড়িয়েছে। টায়রাকে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, কিছু বলবে? আসলে এতটুকু বলে থেমে গেল। তারপর আবার বলল, আমার শপিং মলে যাওয়ার ছিল, কিছু জিনিস লাগবে। টায়রার কথা শুনে হাতের ফাইলগুলো গোছাতে গোছাতে জবাব দিল, 10 মিনিটে রেডি হয়ে নিচে আসো, আমি গাড়িতে ওয়েট করছি। বলছিলাম কি, আমি তিতলিদেরকে নিয়ে যাই, আপনি শুধু শুধু।
কথা শেষ করার আগেই লাজুক ধমকে বলল, যা বলছি চুপচাপ তাই কর, নয়তো মুখের টেপ লাগিয়ে দেব। অসহায় টায়রা ওপর নিচ মাথা নাড়িয়ে চলে গেল রেডি হতে। নয়তো আর কিছু বললে হয়তো দেখা যাবে বেলকনি থেকে তাকে ধাক্কা মেটে নিচে ফেলে দিবে। গাড়ি থামতেই টায়রা বেরিয়ে গেল। পাশে তাকাতেই দেখলো লাজুক আসছে। আবার সামনে তাকিয়ে হেঁটে মলের ভেতরে ঢোকা শুরু করলো। এর মধ্যেই লাজুক এসে টায়রার হাত ধরে ভেতরে টেনে নিয়ে গেল। টায়রা আর চোখে একবার লাজুকের দিকে তাকিয়ে আবার চোখ সরিয়ে নিল। টায়রাকে নিয়ে প্রথমে ঢুকলো একটা মোবাইলের শপে। টায়রা বোকার মতো চেয়ে আছে। এখানে কেন এলো লাজুক তা ওর জানা নেই। কিছু মোবাইল ঘেটে একটা ধূসর রঙের আইফোন নিল। লেটেস্ট নাকি এটাই এখন, কত ঠিক দেখতে পেল না, তবে সেলারের মুখে তো এটাই শুনল। আইফোনটা প্যাকিং করে নিয়ে লাজুক সেটা টায়রাকে ধরিয়ে দিল। অবাক চোখে তাকিয়ে টায়রা লাজুকের দিকে। তোমার ফোন নাকি সেদিন কলেজের হাত থেকে পড়ে গিয়ে স্ক্রিন ভেঙে গেছে? মাথা নাড়ল টায়রা। এখন থেকে এটা ইউজ করবে। লাজুকের কথা শুনে হাঁ টায়রা। লাজুক ফোন কিনে দিল ওকে, তাও আইফোন, ভাবা যায়। মোবাইল শপ থেকে বেরোতেই টায়রাকে জিজ্ঞেস করলো, এবার কোথায় যাবে? আই মিন কি কিনবে বলো? মাথা নিচু করে জবাব দিল টায়রা, কিছু কসমেটিক্স আর ড্রেস। ওকে, বাট লেট করবে না, তাড়াতাড়ি করো। শপিং শুরু করো, আমি 2 মিনিট আসছি। কথাটা বলে চলে গেল ওখান থেকে। টায়রা শপের ভেতরে ঢুকে যা যা দরকার সব নিতে লাগলো। কেনাকাটা প্রায় শেষ। তখনই পাশে ম্যানিকুইনকে পরানো কালো লেহেঙ্গা নজরে এলো টায়রার। হাতের ব্যাগগুলো নিয়ে সেটা সামনে গিয়ে দাঁড়ালো। খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো ড্রেসটা। কালো রঙের সোনালি আর রূপালি সুতোর কাজ, নজর কাড়া ডিজাইন একদম। হঠাৎ পাশ থেকে কারোর আওয়াজে সেদিকেই ফিরে তাকালো সে। একটা ছেলে। হ্যালো পিচ্চাপো, নাম কি? ভ্রুকুচকে তাকালো ছেলেটার দিকে। কেমন হ্যাংলা টাইপের দেখতে। কেন? এমনি, একা নাকি, সাথে কাউকে দেখছি না যে। টায়রা কিছু বলতে যাবে, এর মধ্যেই কেউ এসে ওর হাত চেপে ধরলো। লাফিয়ে উঠে পাশে মুড়তেই দেখলো লাজুক নাক ফুলিয়ে তাকিয়ে। ছেলেটার দিকে তাকিয়ে আবার টায়রার দিকে তাকালো লাজুক। কি হচ্ছে এখানে? টায়রা ভয়ে ভয়ে জবাব দিল, কই কিছু না তো। তাহলে দাঁড়িয়েছো কেন, চলো। কথাটা বলে আর অপেক্ষা করলো না লাজুক। টায়রাকে টেনে নিয়ে গেল সেখান থেকে। গাল ফুলিয়ে বসে আছে টায়রা নিজের রুমে। শপিং মল থেকে ফেরার পথে বেশ ঝাড়ি খেতে হয়েছে লাজুকের থেকে, তাও ওই ছেলেটার জন্য। টায়রা চুপচাপ সব সহ্য করলেও মনে মনে এই ছেলেটাকে হাজারো গালি দিয়েছে। তার জন্যই তো আজ এতগুলো বকা খেতে হলো তাকে। কতক্ষণ গাল ফুলিয়ে বসে থাকার পর উঠে ওয়াশরুমে গেল ফ্রেশ হতে। সোজা সাবান নিয়েই বেরোলো ওয়াশরুম থেকে। ঠান্ডা পানিতে সাবান নেওয়ার ফলে কাঁপুনি উঠে গেছে তার। বিছানার দিকে নজর দিতেই দেখলো একটা প্যাকেট। শপিংয়ের প্যাকেট তো সব ও উঠিয়ে রেখেছে, এটা এলো কই থেকে? চুলগুলো মুছতে মুছতে বিছানা থেকে প্যাকেটটা নিয়ে খুলে দেখতেই টায়রার মুখটা হাঁ হয়ে গেল। এটা তো সেই শপিং মলে দেখা কালো লেহেঙ্গাটা, কিন্তু কে আনলো? ড্রেসটা খুলতেই একটা কাগজ পেল, কিছু লেখা আছে তাতে। পছন্দের কোনো জিনিস কখনো স্যাক্রিফাইস করতে নেই। লেখাটা পড়তেই মুখে হাসি ফুটে উঠল টায়রার। এটা লাজুকের হ্যান্ড রাইটিং। ও যে তখন লেহেঙ্গাটায় মগ্ন ছিল সেটা দেখেছে তাহলে। ড্রেসটা তুলে বুকের সাথে চেপে জড়িয়ে নিল। কেন জানা নেই, তবে খুব খুশি খুশি লাগছে। এক অদ্ভুত ভালো লাগা কাজ করছে। ড্রয়িং রুম ভর্তি শাড়ি জুয়েলারিতে। এগুলো ছেলেপক্ষ থেকে পাঠিয়ে দিয়েছে বর্ষার জন্য, আর সেগুলোই দেখছে বাকিরা। গয়নাগুলো দেখতে দেখতে টায়রা বলল, দিদুন দেখেছে গয়নাগুলোর কি সুন্দর ডিজাইন, বর্ষা দিকে দারুণ মানাবে। টায়রার কথায় মুচকি হাসলো মোর্শেদা। পাশ থেকে তিতলি বলল, ঠিক বলেছিস, আমার কিন্তু শাড়িগুলো বেশ পছন্দ হয়েছে, বিশেষ করে বিয়ের লেহেঙ্গাটা। দিদুন আমি কিন্তু হলদে শাড়ি পরবো, আর বিয়ে তো। টায়রার কথায় মোর্শেদা হেসে জবাব দিল, সে তো ভালো কথা, কিন্তু পুতুল তুমি সামলাতে পারবে তো শাড়ি? মোর্শেদার কথার পরিপ্রেক্ষে বর্ষা বলল, কেন পারবে না দিদু? টায়রা কি আর ছোট আছে নাকি, বড় হয়ে গেছে এখনো, তাই না টায়রা? টায়রা হেসে ওপর নিচে মাথা নাড়ালো। রিম্পি বলল, তাহলে তো এখন টায়রাকে বিয়ে দেওয়াই যায়, তাই না? বর্ষাদি, তোমার বিয়ের পরে টায়রার বিয়ে দিব আমরা। ছেলে তো ঠিকই আছে, তাই না? রিম্পির কথা শুনে মুচকি হাসলো বর্ষা। বাকি সবাইও হাসতে লাগলো। টায়রা অবাক হয়ে জিজ্ঞেস করলো, ছেলে ঠিক আছে মানে? টায়রার কথায় সাজিদা বলল, আম্মা জান সেটা পরেই জানতে পারবে, এখন এসব নিয়ে না ভাবলেও চলবে। বোকার মতো টায়রা তাকিয়ে দেখছে সবাইকে। কেমন মিটমিটে হাসছে সবাই। টায়রার মনে হচ্ছে এমন কোনো কাহিনী আছে যেটা সেই বাদে সবাই জানে, আর সবাই তাকে নিয়ে মজা করছে। রিমি বলল, টায়রা, ভাই নাকি তোকে আজ একটা আইফোন কিনে দিয়েছে? দিতেই পারে, টায়রাকে দিবে না তো কাকে দেবে বল?
তিতলির কথায় মুখ টিপে হাসছে সবাই। এবার সত্যি টাইটার অসহ্য লাগছে। এরা সবাই এমন কেন করছে যেন কোনো কমেডি শো চলছে, আর টায়রা হলো শোয়ের মূল বিষয়। বিচ্ছিরি মেজাজ নিয়ে উঠে গেল ওখান থেকে সে সোজা নিজের রুমে গেল। লাজুক ফাইল দেখতে ব্যস্ত, আর তার পাশেই ফোনটা কন্টিনিউয়াসলি বেজে যাচ্ছে 1 ঘন্টা যাবত। স্ক্রিনে সোনিয়া নামটা দেখতে বিস্বাদে মেজাজ ভরে গেল লাজুকের। প্রচণ্ড রকমের বেহায়ামি এসে এত কিছু বলার পরেও বারবার ফোন করা থামায়নি। মেজাজ তার সপ্তম আসমানে এখন। ফোনটা নিয়ে রিসিভ করতে চেঁচিয়ে বলে উঠল, প্রবলেম কি তোমার? কখন থেকে ফোন করে যাচ্ছ? তোমাকে একটা কথা বললে বুঝতে পারো না, বারবার ডিস্টার্ব কেন করছো? ওপাশ থেকে আওয়াজ এলো, এমন কেন করছো লাজুক আমার সাথে? আমি কি এমন করেছি বলো? আই লাভ ইউ লাজুক, প্লিজ আমাকে ফিরিয়ে নাও তোমার লাইফে। নিজের রাগ কন্ট্রোল করতে চোখ বন্ধ করে জোরে জোরে কয়টা শ্বাস ফেলল। প্রচণ্ড বেহায়া মেয়ে তুমি। তুমি আমার লাইফে ছিল কবে যে আবার ফিরে আনার কথা বলছো? লাজুক কি বলছো তুমি এসব? তোমার আর আমার রিলেশন কতটা ডিপ ছিল সেটা কি তুমি জানো না? তারপরও এ কথা কি করে বলতে পারো? শোনো সোনিয়া, তুমি আমার লাইফের প্রথম মেয়ে ছিলে না যে আমার পেট পার্টনার হয়েছে। আমাদের মধ্যে কোনো রিলেশন ছিল না। আমার সাথে থেকেছো তুমি নিজের ইচ্ছা, আর যার পরিবর্তে পর্যাপ্ত টাকা পেয়েছো। তাই বারবার সে কথাগুলো বলে আমি ডিস্টার্ব করা বন্ধ করো। যা ছিল তারও 2 বছর আগে। আমার লাইফের তোমাদের মতো আর কারো কোনো জায়গা নেই। কথাগুলো বলেই ফোন কেটে দিল লাজুক। প্রচণ্ড রকমের রাগ হচ্ছে এই মেয়েটার উপর। এত বেহায়া মেয়ে এর আগে কখনো দেখেনি সে। অসহ্য লাগছে সব এখন। ফাইলটা ছুঁড়ে বিছানায় ফেলে দিল। চেয়ারে চোখ বন্ধ করে গায়ে এলিয়ে দিল। আসবো? টায়রার আওয়াজ পেতেই চোখ খুলল লাজুক। দরজার দিকে তাকাতেই দেখল হাতে সুপের বাটি দাঁড়িয়ে আছে সে। আসো। ধীর পায়ে এগিয়ে এলো লাজুকের সামনে। স্থির দৃষ্টিতে তাকিয়ে লাজুক টায়রার দিকে। মনের অস্থিরতাগুলো ধীরে ধীরে নিয়ে যাচ্ছে। এখন চাওয়ায় আসক্ত লাজুক, যা ধীরে ধীরে তাকে সম্পূর্ণভাবে গ্রাস করে শুষে নিচ্ছে। আপনার স্যুপ। খাবারটা টেবিলের উপর রেখে ফের চলে যেতে নিল টায়রা। লাজুকের ভারী আওয়াজে থেমে গেল সে। আমি কি যেতে বলেছি? লাজুকের দিকে ফিরে মাথা নাড়ালো। তাহলে যাচ্ছিলে কেন? এই এমনি। এদিকে এসো। লাজুকের কথায় চোখ তুলে তাকালো টায়রা তার দিকে। কি বলেছি আমি? টায়রা এগিয়ে লাজুকের সামনে গিয়ে দাঁড়ালো। তার বুক ধুকধুক করছে। লাজুকের চাহনি যেন কেমন অদ্ভুত লাগছে তার। স্যুপটা খাইয়ে দাও। অবাক টায়রা লাজুকের মুখের দিকে তাকিয়ে। কি বলল সে? ভুল শুনছে নাকি? কিছু বলবেন? ফাইলগুলো ফের উল্টে পাল্টে দেখতে দেখতে জবাব দিল, বাটিটা তোলো আর খাইয়ে দাও আমায়, কাজ করছি আমি। আমি পারবো না, আপনি নিজে খেয়ে নিন। ভ্রুকুচকে টায়রার দিকে তাকালো লাজুক। তারপর ঝাড়ি মেরে বলল, আরেকবার যদি বলতে হয় তাহলে সারা রাত গার্ডেনে বসিয়ে রাখবো। দিচ্ছি। ভয়ে ভয়ে তাড়াতাড়ি বাটি তুলে লাজুককে খাইয়ে দিতে লাগলো। টায়রার হাত কাঁপছে, সাথে পুরো শরীর প্রচণ্ড রকম অস্থির অস্থির লাগছে তার। প্রতিদিনের মতো আজও টায়রা কফি নিয়ে গেল লাজুকের রুমে। টায়রাকে আসতে দেখে পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলিয়ে গভীরভাবে দেখে নিল। বাঁ হাতে পেট চেপে ধরে আছে, চোখ মুখ খিচে রেখেছে। মুখ দেখেই ওর অসহ্য যন্ত্রণাটা বোঝা যাচ্ছে। ধীর পায়ে হেঁটে লাজুকের সামনে এসে দাঁড়ালো। টায়রার থেকে কফির মগটা নিয়ে ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, কি হয়েছে? তুমি কি অসুস্থ? ডানে বামে মাথা নাড়ল টায়রা। লাজুক ধমক দিয়ে বলল, মিথ্যে বলছো কেন? দেখি তো বোঝা যাচ্ছে তুমি অসুস্থ। কি হয়েছে? কি সমস্যা? চুপ করে মাথা নিচু করে রাখলো টায়রা। লাজুকের আর বুঝতে বাকি রইল না কি হয়েছে। মগটা রেখে দাঁড়িয়ে সোজা টায়রাকে কোলে তুলে নিল। হতবাক টায়রা ভূত দেখার মতো চমকে আছে। সেদিকে তোয়াক্কা না করে টায়রাকে সোজা তার রুমে নিয়ে গিয়ে বিছানায় আধশোয়া করে বসিয়ে দিয়ে তখনই রুম থেকে বেরিয়ে গেল। একটু পরে একটা হট ব্যাগ নিয়ে এলো সাথে করে। টায়রার হাতে একটা পেন কিলার দিয়ে বলল, এটা খেয়ে নাও, ব্যথা কমে যাবে। কোনো রকম প্রশ্ন ছাড়াই খেয়ে নিল টায়রা। পেটে ব্যথা হচ্ছে কাউকে বলেছিলে? মাথা নাড়িয়ে না বলল টায়রা। ঠাটিয়ে 2 চড় মারবো বেয়াদব। বলনি কেন কাউকে? খুব বড় হয়ে গেছো তাই না? পাকনামো করা হচ্ছে। ভয়ে গুটিয়ে টায়রা মাথা নিচু করে আছে। তার আত্মা লাফাচ্ছে লাজুকের ধমকে। এত কেন ধমকায় তাকে? কবে না জানি আত্মাটা লাফালাফি বন্ধ করে একেবারে পকার পার হয়ে যায়। হট ব্যাগটা নিয়ে টায়রার পাশে বসে বলল, টি শার্টটা উপরে তোলো। চোখগুলো বেরিয়ে আসার উপক্রম হলো টায়রার। কি বলছে এসব? টি শার্ট তুলবে মানে? কি বলছে শুনতে পাওনি? আমি করে নিচ্ছি, আপনি যান। লাজুকের ভারী আওয়াজ। যা বলছি করো। ভীতু ফেস নিয়ে ডানে বামে মাথা নাড়ালো টায়রা।
লাজুক বিরক্তির লুক নিয়ে নিজেই টি শার্ট ওপরে তোলার জন্য হাত বাড়াতেই টায়রা দু হাতে টি শার্ট টেনে ধরল। প্লিজ না, এমনটা করবেন না, প্লিজ। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে লাজুক টায়রার দিকে। মাথা নিচু করে আছে টায়রা। লাজুকের মুখের দিকে তাকালো না আর সে। হট ব্যাগটা নিয়ে টায়রার টি শার্টের ওপর দিয়ে পেটের নিচে শেক দিতে লাগলো। লজ্জায় গুটিয়ে আছে টায়রা। ব্যাগটা টায়রার হাতে ধরিয়ে দিয়ে বলল, এটা দিয়ে শেক দাও, আমি ডক্টরের সাথে কথা বলে আসছি। আর দুধ পাঠাচ্ছে, খেয়ে নেবে, নয়তো থাপড়িয়ে গাল লাল করে দেব। ঢোক গিলে মাথা নাড়ল টায়রা। এই লোকটাকে বুঝতে পারে না সে। যত্ন নেবে কিন্তু তাও ধমকে ধমকে। এতটুকু শরীরে এত অত্যাচার কি সহ্য হয় নাকি? হুট করে ঘুমটা ভেঙে গেল টায়রার। ড্রয়িং রুমে কী সব চেঁচামেচি হচ্ছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 4:45 বাজে। বিকেল হয়ে গেছে। তাড়াতাড়ি বিছানা থেকে নেমে রুম থেকে বেরিয়ে গেল। দোতলার বারান্দার রেলিংয়ের কাছে এসে নিচে তাকাতে দেখলো বাড়ি ভর্তি মানুষ। কিছুটা সময় মাথা কাজ করাই বন্ধ হয়ে গেছিল। কি হচ্ছে এখানে? হঠাৎ মাথায় আসলো কাল তো বর্ষার গায়ে হলুদ। তার মানে গেস্টরা চলে এসেছে আর এরা বাড়ি সাজাতে এসেছে। ঘর সাজানোর লোকগুলোকে লাজুক বলে দিচ্ছিল কোথায় কিভাবে সাজাতে হবে। এর মধ্যেই হঠাৎ চোখ গেল দোতলার বারান্দায়। কয়েক মুহূর্তের জন্য দম বন্ধ হয়ে গিয়েছিল তার। বুকটা কাঁপছে তার। সদ্য ঘুম জড়ানো টায়রা। এলোমেলো চুল, ঘুম ঘুম ফেস। পরনের জামা কাপড়েরও হদিশ নেই ঠিক মতন। স্লিভলেস গেঞ্জি, সাথে হাঁটুরও খানিকটা ওপরে ওঠা প্যান্ট। শুধু ঘুম থেকে ওঠাতে হুঁশ আসেনি তার যে গেঞ্জির একপাশের বেল্ট কাঁধ থেকে নেমে গেছে, অন্যদিকে পেটের কাছে কুঁচকে গিয়ে বেশ খানিকটা দেখা যাচ্ছে। ঘোর লেগে যাচ্ছে লাজুকের। বুকের মধ্যে আওয়াজটা ক্রমশই জোরে জোরে হচ্ছে। বুকের ওপর ঢোক গিলছে সে। কিন্তু টায়রা এইসব ব্যাপার থেকে সম্পূর্ণ অজানা। সে তো তার বড় বড় চোখগুলো দিয়ে চারিদিক দেখতে ব্যস্ত, আর দু হাতে চুলগুলোকে আরও অগোছালো করছে। চোখ নিয়ন্ত্রণ করা দায় হয়ে পড়ছে এই মুহূর্তে লাজুকের। নিচের দিকে চোখ নামিয়ে জোরে জোরে কিছু শ্বাস ফেলল। তারপর সোজা সিঁড়ি বেয়ে উপরে উঠে বলল, এখানে এইভাবে দাঁড়িয়েছো কেন? লাজুকের ধমকে লাফিয়ে উঠল টায়রা। লাজুকের মুখের দিকে একবার তাকিয়ে মাথা নাড়ল। মানে কিছু না। নিজের দিকে একবারও তাকিয়ে দেখেছো কি হাল? দিনকে দিন বড় হচ্ছ নাকি ছোট?